আম, আমাদের মোটামুটি বেসিক ইন্টিগ্রেশনের আইডিয়াটুকু দেওয়া শেষ। তো ইন্টিগ্রেশনে আমরা সাবস্টিটিউশন যে টেকনিকটা, আমি একটু মনে করাই দিই আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম। আমরা 10 এর এতে আসলে কি শিখছি দেখো। 10 এর এতে আমরা শিখছিলাম ডিরেক্ট ইন্টিগ্রেশন। আমাদের কাছে এমন কিছু ফাংশনকে ইন্টিগ্রেট করতে দেওয়া হইতো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো 10 এর এতে আমরা কি শিখছিলাম ডিরেক্ট ইন্টিগ্রেশন। সেখানে আমরা এমন কিছু ফাংশন পাইছি যে ফাংশনগুলোর ডিরেক্ট ফর্মুলার সাথে ম্যাচ করে, ফর্মুলার সাথে ডিরেক্ট ম্যাচ করছে, আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশনের রেজাল্ট বলতে পারছি। 10 এর বি প্লাস 10 এর সি তে আমরা সাবস্টিটিউশন মেথড এবং বিভিন্ন টেকনিক ইউজ করে ইন্টিগ্রেশন করা শিখছি। তো সাবস্টিটিউশন এবং বিভিন্ন ফর্মুলার সাহায্যে আমরা যেটা করছি, আমাদের ইন্টিগ্রেশনকে এমন একটা ফরম্যাটে নিয়ে আসছি যে ফরম্যাটের রেজাল্ট আমরা জানি। এখন আমরা 10 এর বিতে যেটা করব, আমাদের এমন কিছু ফাংশন দেওয়া থাকবে যেই ফাংশনগুলা ইন্টিগ্রেশন আমরা জানি না, ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে, মূলদীয় ফাংশন। এগুলোকে বলা হয় ইংরেজিতে বলা হয় রেশনাল ফাংশন। হ্যাঁ, যারা ফাংশনে ক্লাস করছো তারা হয়তো জানো রেশনাল ফাংশন। সো এই রেশনাল ফাংশন গুলাকে কিভাবে আংশিক ভগ্নাংশে কনভার্ট করা যায় আমরা সেটা শিখবো। তো যদি আমরা কোন একটা রেশনাল ফাংশনকে আংশিক ভগ্নাংশের যোগফল আকারে লিখতে পারি, তখন কিন্তু আমরা খুব সহজে তার ইন্টিগ্রেশনটা করতে পারি। ঠিক আছে, তো সেটাই আমরা 10 এর ডি তে আজকে শিখবো। এবং একটা জিনিসও রিমাইন্ডার হচ্ছে, 10 এর ডি শেষ হওয়ার পরে আমরা 10 এর এ বি সি ডি এই চারটা চ্যাপ্টারের মধ্যে অন্য বইয়ের মধ্যে যদি এক্সট্রা কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আরেকটা ক্লাস নেব রবিবার, তারপরে আমাদের একটা এক্সাম হবে। ওকে, তো এরপর কিন্তু আমাদের একটা এক্সাম হবে। তো আংশিক ভগ্নাংশের ব্যাপারটা কিছুটা তোমরা যারা 9-10 একটু ভালোভাবে পড়ছো তারা অনেকেই জানো। আমি প্রথমে তোমাদেরকে আংশিক ভগ্নাংশের 9-10 এর নিয়মগুলো দেখাবো, তারপরে আমরা শর্টকাটের জিনিসগুলো দেখাবো যে কিভাবে আমরা খুব সহজে শর্টকাটে জিনিসগুলো শেষ করতে পারি। হ্যাঁ, তো আসো প্রথমে আমরা 9-10 এর নিয়মটা দেখি যে আংশিক ভগ্নাংশ করলে জিনিসগুলোর চেহারাটা কেমন হয়। তো ধরো এই জাতীয় একটা ফাংশন, দেখো এখানে এই যে ফাংশনটা আছে এটা একটা রেশনাল ফাংশন, মূলদীয় ফাংশন। তার উপরে যেই রাশিটা আছে সেটা হচ্ছে দ্বিঘাত রাশি, আর নিচে আছে একটা ত্রিঘাত রাশি। নিচে ত্রিঘাত রাশি এটা তুমি বুঝতে পারতো, কারণ দেখো একঘাতী রাশি তিনটা গুণ অবস্থায় আছে, তার মানে তাদেরকে যদি তুমি গুণ করে সিম্পলিফাই করো তুমি একটা ত্রিঘাত রাশি পাবা। হ্যাঁ, তো নিচে আছে তিন ঘাত, উপরে আছে দ্বিঘাত। তো এই আকৃতির হলে তুমি যদি তাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করো, তখন সে এই জাতীয় তুমি তিনটা জিনিসে কনভার্ট করতে পারবা। এক্স মাইনাস এল এর উপরে এ, এক্স মাইনাস এম এর উপরে বি, যোগ এক্স মাইনাস এন এর উপরে সি। মানে আমি জাস্ট বলতেছি যে আংশিক ভগ্নাংশটাকে কনভার্ট করলে যেই জিনিসটা আসবে তার আকৃতিটা কেমন হবে, কিভাবে কনভার্ট করবো সেটা পরে আসবে। হ্যাঁ, সেটা আমি পরে শিখবো। তো প্রথমে হচ্ছে উপরের ঘাত হচ্ছে ছোট, নিচের ঘাত হচ্ছে বড়। তার মানে এটা হচ্ছে একটা আদর্শ ভগ্নাংশ। ভগ্নাংশ মানেই হচ্ছে নিচে বড় থাকবে উপরে ছোট থাকবে। কিন্তু এটাকেও আমরা ভগ্নাংশ করে লিখতে পারি, ধর 10/2 এটাকেও ভগ্নাংশ করে লিখতে পারছি বটে, বাট এটা কিন্তু আদর্শ ভগ্নাংশ না, কারণ এটাকে কাটাকাটি করে তুমি লিখতে পারবে শুধু ফাইন। সেটা কিন্তু আদর্শ ভগ্নাংশ না। তো যদি তোমার এরকম আদর্শ ভগ্নাংশ আকারে থাকে যে নিচের ঘাত বড় উপরের ঘাত ছোট, তখন তোমরা এভাবে চাইলে জিনিসটাকে আংশিক ভগ্নাংশ করার পরে এইরকম একটা ফরম্যাটে জিনিসটা কনভার্ট হবে। এবার আরেকটা ফরম্যাট দেখি আংশিক ভগ্নাংশের। ধরো উপরে দ্বিঘাতী আছে, নিচেও তিন ঘাতী আছে, বাট নিচে জিনিসটা একটু অন্যরকম, এই আকৃতি। এই আকৃতিটা কেমন, এই আকৃতিটা চেনার সিস্টেমটা হচ্ছে নিচে কিন্তু দেখো নিচে কিন্তু তিন ঘাতী রাশি আছে, ত্রিঘাত। কারণ দেখো এই এক্স মাইনাস এল হোল স্কোয়ার আছে, তার মানে এটা কিন্তু দ্বিঘাত, আর এক্স মাইনাস এম হচ্ছে এক ঘাত। তাহলে দ্বিঘাত আর এক ঘাত গুণ করলে তুমি পাবা ত্রিঘাতী রাশি। হ্যাঁ, আর উপরে পাচ্ছি হচ্ছে আমরা দ্বিঘাতী রাশি। কিন্তু এই ত্রিঘাতের মধ্যে একটা পার্থক্য আছে আগের ত্রিঘাতের সাথে। পার্থক্যটা কোথায়? এইখানে যে ত্রিঘাতী রাশিটা আছে এখানে একটা ফ্যাক্টর বা একই উৎপাদক একাধিকবার আছে। এক্স মাইনাস এল হচ্ছে একটা উৎপাদক যেটা দুইবার আছে, রিপিটেশন। ঠিক আছে, তবে এক্স মাইনাস এল এর রিপিটেশন আছে। যদি রিপিটেশন থাকে তখন তুমি যেই জিনিসটা পাবা, এটাকে আংশিক ভগ্নাংশ করার পরে যেই আকৃতি হবে জিনিসটা এটা হবে এরকম, যে এক্স মাইনাস এল এর উপরে থাকবে কিছু একটা যোগ এক্স মাইনাস এল হোল স্কোয়ার, উপরে থাকবে বি
যোগ এক্স মাইনাস এন, উপরে থাকবে সি। তার মানে তোমাকে এক্স মাইনাস হোল স্কোয়ার থাকার কারণে একবার এক্স মাইনাস এল লিখতে হবে যোগ সামথিং ডিভাইডেড বাই এক্স মাইনাস এল হোল স্কোয়ার। মানে এই আকৃতির কিছু একটা আসবে আংশিক ভগ্নাংশ করার পর। কিভাবে করবো আমরা সেটা আমি পরে যাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম যদি নিচে যদি এই ধরনের রিপিটেশন থাকে তাহলে আমরা এইভাবে লিখবো। তাহলে দেখি তোমরা বলতে পারো কিনা। ধরো এ এক্স স্কোয়ার যোগ বি এক্স প্লাস সি, নিচে ধরো এরকম থাকলো এক্স মাইনাস এল হোল কিউব থাকলো। তাহলে বলো তো আমার আংশিক ভগ্নাংশের মধ্যে কেমন থাকবে ফরম্যাটটা? a by x minus l পরে বি বাই divided by x minus l square স্কোয়ার, এক্স্যাক্টলি। তারপর সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এল কিউব প্লাস ডি ডিভাইডেড বাই এক্স মাইনাস এল। তাহলে তোমার যদি কিউব থাকে তাহলে তোমার তিনটা ভগ্নাংশের মাধ্যমে তাকে প্রকাশ করতে হবে, এক্স মাইনাস এল, এক্স মাইনাস এল স্কোয়ার, এক্স মাইনাস এল কিউব। আর তারপরে যেটা এক ঘাতি আছে তাকে তুমি সুন্দর মতো প্রকাশ করতে পারবে। ওকে, তাহলে এটা হচ্ছে আংশিক ভগ্নাংশে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার ওয়ে। কিভাবে করব পরে আসতেছে। সেটা আরেকটা গেল যে তাহলে এখন আমরা যে টাইপটা দেখলাম, প্রথমে দেখলাম যে তিনটাই হচ্ছে একঘাতি উৎপাদক, সেটাকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ করবো। এখন দেখলাম যে একজন হচ্ছে এখানে রিপিটেশন দেখতেছি, একই উৎপাদক বারবার আসতেছে, তাহলে তখন আমরা কিভাবে করব সেটাও দেখলাম। তো এখন আরেকটা কেস আছে যে ধরো আমার উৎপাদকটা এমন হইলো যে উপরে দ্বিঘাতি এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, নিচে ত্রিঘাতি, বাট নিচের উৎপাদকটা কিছুটা দেখতে এরকম এক্স স্কোয়ার যোগ এল আর হচ্ছে এক্স যোগ এম, এই আকৃতি। তো এই আকৃতিটা তুমি চিনবা কিভাবে? এখানে ভ্যারিয়েবল স্কোয়ার আকৃতির আছে, ভ্যারিয়েবলটা দ্বিঘাতি, মানে এখানে উৎপাদকটা রিপিটেশনও নাই, একঘাতি উৎপাদক না, ভ্যারিয়েবলটাই হচ্ছে দ্বিঘাত। ভ্যারিয়েবলটা দ্বিঘাত হওয়ার কারণে টোটাল জিনিসটা ত্রিঘাতি হবে। তো এই জাতীয় যদি থাকে তখন তোমাকে যে দ্বিঘাত ভ্যারিয়েবল থাকবে, দ্বিঘাত ভ্যারিয়েবল বিশিষ্ট উৎপাদক, তার উপরে লিখতে হবে এ এক্স প্লাস বি। তাহলে তার উপরে যেই ভগ্নাংশের যে লবটা থাকবে সেটা এ এক্স প্লাস বি আকৃতির হবে। আর পরেরটা লিখবা তুমি এক্স প্লাস এম, তার উপরে তুমি নর্মাল যে কোনো কিছু লিখবে একটা সি। ঠিক আছে, এই আকৃতি বুঝতে পারছো? যদি এক্স স্কোয়ার আকৃতি থাকে তখন তোমরা আসলে কিভাবে করবা আশা করি বুঝতে পারছো। তাহলে এভাবে করতে হবে এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এল যোগ সি ডিভাইডেড বাই এক্স প্লাস এম। ওকে, আচ্ছা জামিল কিছু বলবা? হাত তুলছো। না ভাই ভুলে। ভাইয়া আমার একটা এবার প্রশ্ন ছিল। দেখো, হ্যাঁ বলো। ভাইয়া আমরা যখন 19 আংশিক ভগ্নাংশ করেছিলাম তখন সমান চিহ্নর জায়গায় 3টা দিয়েছিলাম, ওটা কেন দিয়েছি আর ওটা দিতে হবে না? আচ্ছা, সমান চিহ্ন জায়গায় তোমরা তিনটা সমান চিহ্ন দিছিলে, এটা বলতেছো? জি জি ভাই। আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট সাইন। ইকুইভ্যালেন্টের বাংলা হচ্ছে সমতুল্য। ঠিক আছে, ধরো আমি একটা জিনিসের ভর পরিমাপ করতেছি, 1 কেজি লোহার ভর যত বলতো 1 কেজি তুলার ভর সেম না? যদি ওজন করো তাহলে তাদেরকে আমরা বলতে পারি তারা হলো ইকুইভ্যালেন্ট, মানে তারা দুইজনই 1 কেজি পরিমাণ আছে। হ্যাঁ, এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট। সো ওই জিনিসটা দিয়ে ইকুইভ্যালেন্ট বোঝানো হয়। সো ওইটা দেওয়াটা নেসেসারি না, দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। সেকেন্ড আর দুইটা চিহ্ন দাও তাহলে এটা বোঝায় হচ্ছে কি তারা অ্যাবসলিউটলি সমান। ঠিক আছে, সো আমাদের এখানে যে জিনিসগুলো করবো আমরা এখানে আমাদের জিনিসটা অ্যাবসলিউটলি সমান হবে। তো তুমি সমান চিহ্ন দিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে এমন যে আমার একটা ভগ্নাংশ ছিল, ভগ্নাংশটা ধরো এখানে ধরো 5 ভাগ ছিল, তো আমি 5 ভাগকে লিখলাম 3 ভাগ যোগ 2 ভাগ, এরকম আর কি, দুইটা ভগ্নাংশের মাধ্যমে লিখলাম, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, বাট জিনিসটা যোগ করলে একই হবে, তো যেটা সমান হবে তাই আমরা সমান চিহ্ন দিতে পারবো। এখন আমরা দেখি পরের টাইপটা দেখি, এ এক্স স্কোয়ার যোগ বি এক্স যোগ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এল ইন্টু এক্স মাইনাস এম। আচ্ছা, এইটার সাথে আমাদের প্রথমে যে টাইপটা দেখছিলাম ওইটার একটা পার্থক্য আছে, বল পার্থক্যটা কি কেউ ধরতে পারছো? প্রথমে টাইপটা একটু দেখো, 1 নম্বর টাইপটা দেখো। এনিওয়ান পার্থক্য কি বুঝতে পারতেছো এখানে আসলে কি পার্থক্য আছে? x plus x minus 10 এক্সট্রা। হ্যাঁ, কি বললাম? কে এক্সট্রা? x minus n। আচ্ছা, হ্যাঁ, এক্স মাইনাস এন এক্সট্রা। সো এখানে আসলে যে পার্থক্যটা সেটা হচ্ছে গিয়ে প্রথমে ছিল আমাদের নিচে ত্রিঘাতি
উপরে দ্বিঘাতি, অর্থাৎ ত্রিঘাতি দ্বিঘাতির প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে নিচের পাওয়ারটা বড় আর উপরের পাওয়ারটা ছোট, এই জাতীয় ছিল। কিন্তু এখন আমাদের যেই ফরম্যাটটা চলে আসছে সেটা হচ্ছে কি বেসিক্যালি নিচেও হচ্ছে দ্বিঘাত, উপরেও দ্বিঘাত, নিচের পাওয়ারও 2, উপরের পাওয়ারও 2। তার মানে কিছুটা ডিফারেন্ট আগেরটা চেয়ে, মানে পাওয়ার কিন্তু সমান সমান হয়ে গেছে। যখন পাওয়ার উপরে নিচে সমান সমান হয়ে যাবে তখন কিন্তু তোমাকে যখন আংশিক ভগ্নাংশটা করবা তখন তোমাকে এইভাবে লিখতে হবে, এক্স স্কোয়ারের সাথে কি আছে, এ আছে না, ওই জিনিসটাকে আগে লিখতে হবে, তারপর আগের মতো লিখতে হবে। তারপর হচ্ছে এক্স মাইনাস এল উপরে থাকবে, ধরো তুমি বি লিখলা, যোগ এক্স মাইনাস এম উপরে থাকবে সি। সো প্রথম কাজ হচ্ছে যে আমাদের একটা এক্স স্কোয়ারের সহগ যত তত লিখে দিতে হবে, তারপরে তুমি আগের মতো করে ভগ্নাংশটাকে লিখতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে কি সিস্টেম যদি পাওয়ার দুই জায়গায় সমান হয়। এখন আমরা দেখবো যদি পাওয়ার বেশি হয়ে যায় তাহলে কি হবে, ধরো উপরে বেশি নিচে কম, তো এমনও হতে পারে। তো উপরে বেশি নিচে কম যদি হয়, ধরো এ এক্স কিউব যোগ বি এক্স স্কোয়ার যোগ সি এক্স যোগ ডি, আর নিচে মনে করো দ্বিঘাতি আছে এক্স মাইনাস এল হোল স্কোয়ার। সেটাকে তুমি আমরা কিভাবে লিখবো, সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে এক্স কিউব, তো তাহলে এ এক্স লিখতে হবে, তারপরে এটা 2 ঘাত এটা 3 ঘাত, একবার লিখবা এক ঘাতি একটা রাশি, তারপরে লিখবা শুধু কনস্ট্যান্ট অর্থাৎ শুধু বি লিখবা, তারপরে নরমাল নিয়মে করবা। নরমাল নিয়ম কেমন, এক্স মাইনাস এল হোল স্কোয়ার আছে, তার মানে একবার এক্স মাইনাস এল লিখতে হবে, তারপরে এক্স মাইনাস এল হোল স্কোয়ার, এটাকে ডি। সো এই হচ্ছে কি ফরম্যাট গুলো, আমি জাস্ট ফরম্যাট গুলো দেখাইলাম। এখন আমরা প্রবলেম সলভিং এ যাইলে তোমরা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো তোমরা বলো তো এই 5টা ফরম্যাট বুঝতে পারছো কিনা? জাস্ট আমরা কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করব যখন আমাদের কোনো একটা আংশিক ভগ্নাংশ দেওয়া হবে, আংশিক ভগ্নাংশটা আমাদের এই 5টা ফরম্যাটের কোনো না কোনো ফরম্যাটের সাথে ম্যাচ করবে। ম্যাচ করলে আমরা সেটার উত্তরটা কিভাবে রিপ্রেজেন্ট করব, উত্তরটা এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। তারপরে আমরা এ বি সি এর মানটা বের করে ফেললেই কিন্তু আমাদের অজানা রাশিগুলো বের হয়ে যাবে। এ বি সি এর মান বের করার টেকনিক আমরা পরবর্তীতে শিখবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের রিপ্রেজেন্টেশন, যে কোনো একটা আংশিক ভগ্নাংশ রিপ্রেজেন্ট করবো কেন, কারণ তোমার আংশিক ভগ্নাংশ বিভিন্ন আকৃতির হতে পারে। তোমার আংশিক ভগ্নাংশ এই 5 নম্বর আকৃতির হইতে পারে, তোমার আংশিক ভগ্নাংশ 2 নম্বর আকৃতির হইতে পারে, যে কোনো আকৃতির হইতে পারে। সবগুলাকে তো তুমি একইভাবে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে লিখতে পারবা না, তোমাকে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে লিখতে হবে, কিন্তু এটা ডিফারেন্ট ভাবে লিখতে হবে, এক একটার জন্য এক এক রকম, যেটা যেই ফরম্যাটের সাথে ম্যাচ করে সেটাকে আমরা সেই ফরম্যাটের মতো করে লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম করে আংশিক ভগ্নাংশ বের করব, তারপর ইন্টিগ্রেশনটা করে ফেলবো। এক্স্যাক্টলি, তুমি যদি 9 10 এর মতো করে করতে পারো মানে সেটাই করতে হবে বেসিক্যালি। তবে আমরা এখানে কিছুটা শর্টকাট টেকনিকও শিখবো। শর্টকাট টেকনিকটা শিখবো শুধুমাত্র এই জন্য যাতে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে সময়টা কম লাগে। ঠিক আছে, এবং ওই টেকনিকগুলো খুব কার্যকরী। তো আর যদি তোমাদের যেহেতু 9 10 এটা ছিল, যারা 9 10 এর নিয়মটা পারো 9 10 এর নিয়মও করতে পারবা, করে তোমরা যখন ভগ্নাংশটা বের করবা তারপরে কিন্তু ইন্টিগ্রেশন যেই কেউ পারবে। তো আসো আমরা কিছু দেখি। এখন আমি তোমাদেরকে একটা রুল শিখাবো, যে রুলটা দিয়ে মোটামুটি তোমাদের বইয়ের 60 থেকে 70% প্রবলেমই তোমরা খুব সহজে করতে পারবে, আংশিক ভগ্নাংশ প্রবলেম গুলো। সো এই রুলটা নাম হচ্ছে কভার আপ রুল। কভার আপ রুল, ঠিক আছে। সো এই রুলটা কার্যকর হবে কখন কখন সেটা বলতেছি। যদি তোমার প্রবলেমটা যদি এক নম্বরে যে রুলটা যে টাইপটা দেখাইছি না, যদি এই আকৃতির কিছু একটা হয়, এই আকৃতির কিছু একটা যদি হয়, সরি হ্যাঁ, যে 1 নম্বরে যে টাইপটা দেখাইলাম এই আকৃতির যদি কিছু একটা হয়, তুমি এটা ডিরেক্ট ইউজ করতে পারবা কভার আপ রুল। তারপরে 2 নম্বর হইলে করতে পারবা না, ঠিক আছে, 2 নম্বর হইলে পারবা না, 3 নম্বর হইলেও পারবা না, 4 নম্বর হইলে পারবা, 4 নম্বর হইলে পারবা, 4 নম্বর আকৃতির হইলে পারবা, 5 নম্বর আকৃতির হইলো করা যাবে, বাট ডিরেক্ট করা যাবে না। সো কভার আপ রুলের আমরা ইউজুয়ালি আমাদের 1 নম্বর টাইপের প্রবলেম গুলো বেশি থাকে পরীক্ষা। কভার আপ রুলটা আমরা একটু শেখার চেষ্টা করি। সো ধরো একটা এক্সাম্পল নেই, 2x plus 3 divided by x cube minus x dx, এটার ইন্টিগ্রেশন করতে বলা হলো। তো তুমি তো এই রাশিটার ইন্টিগ্রেশন জানো না, এটা একটা বড় একটা রাশি। সো কোনো ডিরেক্ট ফর্মুলার সাথে ম্যাচ করতেছে না। সো আমরা যেটা করব, এই রাশিটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করব। তো আমরা ইন্টিগ্রেশনটা পরে করব, আগে আমরা আংশিক ভগ্নাংশে কাজটুকু করি। x কিউব মাইনাস x, তো এটাকে আমরা প্রথমে আগে
উৎপাদকে বিশ্লেষণ করি, এক্স কিউব মাইনাস এক্স এর মধ্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এক্স কমন নিতে পারি, নিচে এক্স কমন নিলে আমাদের থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে থাকতেছে 2x প্লাস 3। তারপরে বলো দেখো 2x প্লাস 3 থাকলো উপরে, আর নিচের অংশটুকুকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 কে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ভগ্নাংশটা। এখন তোমরা একটু বলো তো আমাদের কোন টাইপের সাথে এই ভগ্নাংশটা ম্যাচ করছে? প্রথমটা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একদম প্রথম টাইপের সাথে ম্যাচ করছে। তাহলে এইটার আকৃতিটা হবে অনেকটা এরকম, এক্স এ ডিভাইডেড বাই এক্স যোগ বি ডিভাইডেড বাই এক্স প্লাস 1 যোগ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এখন আমরা এই ক্যালকুলেশনটা খুব সহজে করবো। তো দেখো তোমরা টেকনিকটা বোঝার চেষ্টা করো, এটা কভার আপ রুল দিয়ে করবো। প্রথমে তুমি যেটা করবা এক্স কে লিখবা, বাকি দুইটাকে সবগুলাকে লিখবা, এক্স মাইনাস 1 সবাইকে লিখবা, পুরো ভগ্নাংশটাকে লিখবা, যোগ আবারও পুরো ভগ্নাংশটাকে লিখবা এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, আবারও পুরো ভগ্নাংশটাকে লিখবা এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আমি বোঝানোর জন্য পুরোটা লিখলাম, তোমরা তো অবশ্যই লেখা লাগবে না। তো দেখো প্রথমে আমি পুরো ভগ্নাংশটাকে লিখলাম 3 জনের জন্যই, কারণ এটাকে কনভার্ট করলে কিন্তু এরকম 3টা রাশি আসবে আমরা জানি। এখন আমাকে একটি কথা বলো, আমাদের প্রথম উৎপাদক হচ্ছে এক্স, তো এই উৎপাদকটাকে 0 বানানোর জন্য আমার এক্স এর জায়গায় কত বসাতে হবে? প্রথম উৎপাদক হচ্ছে শুধু এক্স, এক্স কে 0 বানানোর জন্য এক্স এর জায়গায় কত বসাইতে হবে? এক্স কে 0 বানানোর জন্য এক্স এর জায়গায় 0 বসাই দিলেই হবে না? দেখো তো এক্স এর জায়গায় আমরা 0 বসাই দিলাম, তাহলে শেষ। তো তোমাদের যে কাজটা হবে কভার আপ করলে, এক্স এক্স যে উৎপাদক আছে আমাদের প্রথম উৎপাদক, এটাকে 0 বানানোর জন্য এক্স এর জায়গায় 0 বসাইতে হয়। তুমি যেটা করবা এই উৎপাদক ছাড়া যত জায়গায় এক্স দেখবা প্রত্যেকটা জায়গায় তুমি এক্স এর জায়গায় 0 বসাই দিবা। আমার কথা কি বুঝতে পারছো? তোমার এখানে 3টা উৎপাদক আছে, একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে এক্স প্লাস 1, আর একটা হচ্ছে এক্স মাইনাস 1। তুমি যেটা করবা এই একই ভগ্নাংশটাকে 3 জায়গায় আমি প্রথমে লিখলাম, লিখার পর এখন আমার কাজ হবে যে প্রথম উৎপাদক এক্স কে 0 বানানোর জন্য এক্স এর জায়গায় কত বসানো দরকার? এক্স এর জায়গায় 0 বসানো দরকার। তাহলে আমি যেটা করব এই প্রথম উৎপাদক ছাড়া বাকি যত জায়গায় এক্স পাবো সব জায়গায় আমি এক্স এর জায়গায় 0 বসাই দেবো। তো দ্বিতীয় উৎপাদকে দেখো এক্স প্লাস 1 আছে, তৃতীয় উৎপাদকে এক্স মাইনাস 1 আছে, তাহলে দ্বিতীয় উৎপাদকে এক্স প্লাস 1 এর এক্স এর জায়গায় 0 বসাই দিলাম, তাহলে 0 প্লাস 1। পরেরটাতে হচ্ছে এক্স মাইনাস 1 ছিল, সেখানে 0 বসাই দিলাম, তাহলে 0 মাইনাস 1। আর উপরের রাশির মধ্যে ছিল 2x প্লাস 3, তাহলে এখানে আমি বসাই দিব 2 ইন্টু 0 প্লাস 3 হইলো। আচ্ছা, এইবার প্রথমটার কাজ শেষ, প্রথম ভগ্নাংশটা আমি পেয়ে যাব, এটা খুব সহজেই পেয়ে যাবো। হ্যাঁ, বা দ্বিতীয় ভগ্নাংশের কথায় আসো। দ্বিতীয় ভগ্নাংশের জন্য আমাকে বলো দ্বিতীয় উৎপাদক হচ্ছে এক্স প্লাস 1, সো এক্স প্লাস 1 কে 0 বানানোর জন্য এক্স এর জায়গায় কত বসাইতে হবে বলো তো? -1 এক্স্যাক্টলি -1। তুমি এই -1টা কোথায় বসাবা? এই দ্বিতীয় উৎপাদক ছাড়া বাকি সব জায়গায় -1 বসায় দাও, তাহলে তোমার আংশিক ভগ্নাংশ কমপ্লিট। তাহলে আমরা যত জায়গায় এক্স পাবো সব জায়গায় আমরা বসাই দিব কত? -1। সো এই দেখো আমরা এই জায়গায় এক্স এর জায়গায় বসাই দিলাম -1, দ্বিতীয় উৎপাদক ছাড়া এই এক্স এর জায়গায় -1, এখানে -1, হ্যাঁ সব জায়গায় আমরা -1 বসাই দিব। তাহলে এখানে আমরা একটা -1 বসাইলাম, এখানে একটা -1, আর এখানে 2x এর জায়গায় একটা -1। তাহলে আমাদের দ্বিতীয় উৎপাদককেও আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। এবার 3 নম্বর ভগ্নাংশ নিয়ে কাজ করব। তো এবার দেখো 3 নম্বর উৎপাদক হচ্ছে x মাইনাস 1। x মাইনাস 1 কে যদি আমরা 0 বানাইতে চাই এই উৎপাদককে, তাহলে আমার x এর জায়গায় বসানো লাগে হচ্ছে 1। তাহলে x এর জায়গায় 1টা এই x মাইনাস 1 ছাড়া বাকি উৎপাদকগুলোর মধ্যে তুমি x এর জায়গায় 1 বসায় দাও, তাহলে তোমাদের দেখবা প্রবলেম সলভ। তাহলে এই x প্লাস 1 এর x এর জায়গায় মাইনাস x প্লাস 1 এর x এর জায়গায় আমি 1 বসাবো, এই x এর জায়গায় 1 বসাবো, আর 2x প্লাস 3 এর x এর জায়গায় আমি 1 বসাবো। 2 ইনটু 1, 1 প্লাস 1 আর 1 ইনটু 1। ঠিক আছে, এইবার আমি জিনিসটাকে একটু ক্যালকুলেট করে দেখি। সো প্রথম উৎপাদকটা কত আসবে তাহলে দেখো তো। সো 2 ইনটু 0 মানে তো 0, তাহলে 3 ডিভাইডেড বাই, আর এটা আসতেছে হচ্ছে গিয়ে -x না -x, 3 ডিভাইডেড বাই -x, তাহলে এটাকে আমি লিখতে পারি -3/x। এটাকে আমি লিখতে পারি -3/x। পরের উৎপাদকটা কত আসে দেখো, x প্লাস 1 তো থাকবে, x প্লাস 1 থাকলো x প্লাস 1 এর মতো, আর বাকি জায়গায় আছে, এই জায়গায় আছে হচ্ছে -2, এখানে আছে -1, -2 আর -1 মিলে হচ্ছে কত? +2, আর উপরে থাকতেছে হচ্ছে -2 আর +3 মানে হচ্ছে +1, তো +1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, 1 ডিভাইডেড বাই 2, দ্বিতীয় উৎপাদকটাও পেয়ে গেলাম, দ্বিতীয় ভগ্নাংশটা পেয়ে গেছি। এবার বলো তো 3 নম্বর ভগ্নাংশটা কত হবে দেখি, ক্যালকুলেট তোমরা দেখে দেখে বলো তো।
এক্স মাইনাস ওয়ান তো থাকলো, এক্স মাইনাস ওয়ানের সাথে কত থাকবে? 5/2 into x minus 1 5/2 5/2 ইন্টু এক্স মাইনাস ওয়ান। তার মানে আমি 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এই জিনিসটাকে আমি আংশিক ভগ্নাংশে কনভার্ট করে ফেলছি। এইটাই হচ্ছে আমার সেই আংশিক ভগ্নাংশ। এখানে যে ভগ্নাংশটা আমরা দেখতেছি লেফট হ্যান্ড সাইডে, ওই লেফট হ্যান্ড সাইডের আংশিক ভগ্নাংশ হচ্ছে রাইট হ্যান্ড সাইডেরটা। এই রাইট হ্যান্ড সাইডের ভগ্নাংশগুলোকে যদি যোগ করে আমি আবার লেফট হ্যান্ড সাইডের ভগ্নাংশটা কি ফেরত পাবো। তাহলে এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে, লেফট হ্যান্ড সাইডের ভগ্নাংশটা লেখা যেই কথা, রাইট হ্যান্ড সাইডের ভগ্নাংশটা লেখা একই কথা, কিন্তু লেফট হ্যান্ড সাইডের ভগ্নাংশটাকে ইন্টিগ্রেট করা যাচ্ছিল না, রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা ভগ্নাংশের ইন্টিগ্রেশন আমি জানি। সো এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2x plus 3 divided by x into x plus 1 into x minus 1, এটাকে আমরা লিখবো ইন্টিগ্রেশন অফ minus 3 by x plus 1 by 2 into x plus 1 plus 5 by 2 into x minus 1 whole dx, এই পুরোটা dx। হ্যাঁ, তাহলে একবার আলাদাভাবে আমি করতে পারি কি, মাইনাস 3 by x into dx করতে পারি, যোগ আলাদাভাবে 1 by 2 into x minus 1 dx করতে পারি, আলাদাভাবে 5 by 2 into x minus 1 dx করতে পারি। সো প্রথম অংশের ইন্টিগ্রেশনে আমি মাইনাস 3 কে যদি বাইরে নিয়ে যাই, আমরা হচ্ছে 1 by x dx করতে হবে। 1 by x dx সবাই জানি এটা হচ্ছে ln x হবে। আর হাফটাকে যদি বাইরে নিয়ে যাই তাহলে 1 by x minus 1 into dx হবে, যোগ 5 by 2 কে যদি বাইরে নিয়ে যাই 1 by x minus 1, এটা 1 বাই x প্লাস 1 না, x প্লাস 1 1 by x plus 1 এর দুই নম্বরটা, হ্যাঁ দুই নম্বরটা x plus 1, পরেরটা x minus 1 dx। হ্যাঁ, তাহলে এইবার আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে মাইনাস 3 into ln x যোগ হাফ into ln x plus 1 যোগ 5 by 2 into ln x minus 1 plus c। আচ্ছা বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ইন্টিগ্রেশনটা করলাম? এইটা যদি বুঝো এই চ্যাপ্টারের 60% অঙ্ক তুমি নিজেই করতে পারবা, আমার কোনো হেল্পই লাগবে না। বাকি 40% এর ক্ষেত্রে তুমি যদি 9 10 এর নিয়মে আংশিক ভগ্নাংশ করো, তুমি সেখানে অ্যান্সার পেয়ে যাবে। এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা সবাই একটু বলো তো। জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। একটু ছোট করবেন? তো এটা যদি হ্যাঁ বলো। স্ক্রিনটা একটু ছোট করবেন, আমি স্ক্রিনশট মারবো। আচ্ছা দেখো স্ক্রিনশট নাও। নিচের দিকে ঠিক আছে, হয়েছে। ওকে। আচ্ছা এবার আসো আমরা আমাদের সিম্পল কাজ, আমরা যাতে কভার অফ রুল কে ইউজ করে আরো কিছু প্রবলেম সলভ করে ফেলি, কারণ কভার অফ রুল দিয়ে 60 থেকে 70% করা যায়। তারপরে যেগুলো কভার অফ রুল দিয়ে করতে পারবো না সেগুলো আমাদের 9 10 এর বেসিক নিয়ম দিয়ে করতে পারবো, ওইটাও খুব সহজ, হয়তো 2-3 লাইন বেশি লাগবে এক্সট্রা। তো আসো কভার অফ রুল দিয়ে আরো কিছু প্রবলেম করি। dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x মাইনাস 6, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। প্রথম কথা তুমি এটা ইন্টিগ্রেশন জানো না। এখন কথা হচ্ছে গিয়ে এই প্রবলেমটাকে কিন্তু আমরা আগের চ্যাপ্টারের কনসেপ্ট দিয়েও করতে পারবো। তোমরা কি বলতে পারবে আগের চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে কিভাবে করতে পারবো এটাকে? এখানে যে দ্বিঘাত রাশিটা আছে, আমি কি চাইলে এটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে পারি না? আগের চ্যাপ্টারে যেমন x প্লাস সামথিং হোল স্কয়ার প্লাস মাইনাস আর একটা কনস্ট্যান্ট হোল স্কয়ার, আমি চাইলে কিন্তু আগের চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে করতে পারবো। তো এখন আমরা যেটা শিখবো, আমরা আংশিক ভগ্নাংশের নিয়মটাও শিখলাম। তোমার যদি মনে হয় যে তুমি আংশিক ভগ্নাংশের নিয়মে কমফোর্টেবল, তুমি তাহলে ওই নিয়মে করবা। কথা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা কিন্তু আমরা আগের চ্যাপ্টারের কনসেপ্ট দিয়েও করতে পারবো, যা জানা রাখলাম। সো এখন এই আংশিক ভগ্নাংশের নিয়ম যদি করতে চাই, তাহলে আমরা x স্কয়ার প্লাস x মাইনাস 6 কে আমরা প্রথমে ফ্যাক্টরাইজ করতে হবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে পারি? x স্কয়ার যোগ 3x মাইনাস 2x মাইনাস x, তাই তো? তো এরপরে আমি এটাকে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ x ইনটু x প্লাস 3 মাইনাস 2 ইনটু x প্লাস 3, এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন অফ x plus 3 into x minus 2। সো এখন আমাদের সিম্পল কাজ হচ্ছে 1 by x plus 3 into x minus 2 কে আংশিক ভগ্নাংশে ভাগ করা। সেটার জন্য কি হবে, আমরা x plus 3 into x minus 2 divided by 1 দুইবার লিখব, x plus 3 into x minus 2 পরে 1। সো প্রথমবার আমি যদি প্রথম উৎপাদককে নিয়ে কনসিডার করি, তাহলে আমার x এর জায়গায় কত বসানো লাগে বলো তো দেখি?
-3। তাহলে x এর জায়গায় -3 আমরা প্রথমটা বাদে বাকি উৎপাদকগুলো আমাদের বসাই দিই। আর দ্বিতীয়টার জন্য আমাদের x এর জায়গায় বসানো লাগবে হচ্ছে x-2, তো তাহলে x এর জায়গায় বসানো লাগবে হচ্ছে 2। তাহলে আমরা দ্বিতীয় উৎপাদক বাদে বাকি উৎপাদকের মধ্যে x এর জায়গায় 2 বসাই দিই, 2 + 3। তাহলে আমাদের আংশিক ভগ্নাংশটা দাঁড়াচ্ছে 1/-5 * x + 3 + 1/5 * x - 2। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x + 3 * x - 2 dx হবে ইন্টিগ্রেশন অফ -1/5 * x + 3 + 1/5 * x - 2 হোল dx। এরপর আমাদের কাজ হবে সিম্পল, প্রথমটাকে আলাদাভাবে ইন্টিগ্রেশন করব 1/-5 * x + 3 dx প্লাস আলাদাভাবে 1/5 * x - 2 dx। তাহলে -1/5 যদি আলাদা করি আর 1/x + 3 এর ইন্টিগ্রেশন হবে ln x + 3 যোগ 1/5 কে যদি আলাদা করি 1/x - 2 এর ইন্টিগ্রেশন হবে ln x - 2 প্লাস। সো এটাই হচ্ছে आंसर। সো এই সেম ম্যাথ যদি তুমি আবার আগের নিয়মে করতা, আমাদের দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে ওইভাবেও কিন্তু করতে পারতাম, ঠিক আছে? সো এগুলো খুব ইজি প্রবলেম, বুঝতে পারতেছো? এখান থেকে আমরা আরো আরেকটা দেখি, তোমরা একটা করো। x - 3 divided by 1 - 2x into 1 + x dx। দেখো তো এটা তোমরা আংশিক ভগ্নাংশে কনভার্ট করে ইন্টিগ্রেশন করতে পারো কিনা। আমার মনে হয় তোমরা পারবা। তো দেখো আংশিক ভগ্নাংশে কনভার্ট করে ইন্টিগ্রেশনটা করতে পারো, খুবই সহজ। যেভাবে শিখাইলাম কভার আপ রুল দিয়ে যদি করো একদম সহজ, কোনো কিছু এ বি সি কিছুই ধরা লাগবে না। আর এ বি সি ধরার যে নিয়মটা সেটা তো আমি উপরে আমি তো এটা দেখাইছি সিস্টেমটা, ওটা জাস্ট আমি প্রবলেম সলভ করলে তোমরা একটু ক্লিয়ার হবে কিভাবে এ বি সি এর মান বের করব। তোমরা সবাই নিজের মতো করো, আমি এখানে আমার মতো করতেছি, তারপর অ্যানসারটা একটু ম্যাচ করো। দেখো তো তোমাদের আংশিক ভগ্নাংশ এরকমই আসছে কিনা। জি ভাই, এটা আসো। তো এবার তো ইন্টিগ্রেশন করে দিলে, তো সিম্পল একদম ইন্টিগ্রেশন করে দিলে -5/3 আলাদা হবে। আর এইটার ইন্টিগ্রেশন হবে কি, এটার ইন্টিগ্রেশন কিন্তু ln 1 - 2x। তারপরে কিন্তু আবার দেখো x এর সহগ কত -2, তাহলে -2 দিয়ে কিন্তু আবার ভাগ দিতে হবে 1/-2। x এর সহগ দিয়ে কিন্তু আবার ভাগ দেওয়া লাগে। হ্যাঁ, এরপর হচ্ছে -4/3 হইলে 1 + x এর ইন্টিগ্রেশন হবে ln 1 + x যোগ c। তো এটাই হচ্ছে आंसर, ঠিক আছে? তো অনেক সিম্পল, এগুলো তোমরা পারবা ইনশাআল্লাহ। আচ্ছা এবার আসো পরের প্রবলেমে যাই। এই চ্যাপ্টারটা ইজি, মানে অত আহামরি কিছু নাই, কঠিন কিছু নাই এটার মধ্যে। মানে বেসিক একদম সহজ সহজ ইন্টিগ্রেশন গুলো খুবই সহজ। জাস্ট তোমাদের এক্সট্রা একটা কাজ করা লাগতেছে কি, আংশিক ভগ্নাংশে কনভার্ট করা লাগতেছে। বাট আংশিক ভগ্নাংশ করার পরে কিন্তু যে রাশিটা থাকে তার ইন্টিগ্রেশন করা কিন্তু একদম ইজি, দেখতেই পারতেছো। এখন চলো একটা এক্সাম্পল দেখি। 2x + 3 ডিভাইডেড বাই x³ + x² - 2x dx এই জিনিসের ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। হ্যাঁ, তো আমাদের প্রথম কাজ হবে 2x + 3 ডিভাইডেড বাই x³ + x² - 2x। এই জিনিসটাকে আমাদের প্রথম কাজ হবে আংশিক ভগ্নাংশে কনভার্ট বা উৎপাদকে আগে বিশ্লেষণ করে নিই, তারপরে আংশিক ভগ্নাংশ করবো।
উৎপাদক বিশ্লেষণ করতে হইলে কি করব? দেখো তো নিচের অংশ থেকে কিন্তু এক্স কমন যায়, এক্স কমন গেলে নিচে পড়ে থাকতেছে এক্স স্কোয়ার যোগ এক্স মাইনাস টু, আর উপরে থাকতেছে 2x প্লাস 3। তারপর দেখো 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু কে আমরা কি করতে পারি দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স করতে পারি মাইনাস 2। তারপরে 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2। তারপরে হচ্ছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ তো করে ফেলছি, এবারে নিশ্চয়ই তোমরা বাকি কাজটুকু করতে পারবা। এবার তোমরা 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1, এটাকে তোমাদের কাজ হবে আংশিক ভগ্নাংশে কনভার্ট করা। প্রথমে ধরো আমি এক্স কে যদি রাখি তাহলে আমি বাকি সবার মধ্যে 0 বসায় দেবো, এক্স ছাড়া বাকি যত রাশি আছে সবার মধ্যে আমি 0 বসায় দেবো। তাহলে হচ্ছে 0 প্লাস 2 হবে, 0 মাইনাস 1 হবে, উপরেও আসবে কি 0 প্লাস 3 আসবে যোগ। এরপর আমি x প্লাস 2 কে নিয়ে যখন কাজ করব তখন আমি সবার মধ্যে মাইনাস 2 বসাই দেবো, x এর জায়গায় মাইনাস 2 বসবে, আর x মাইনাস 1 এর জায়গায় মাইনাস 2 মাইনাস 1 বসবে, আর উপরে বসবে 2 ইন্টু মাইনাস 2 প্লাস 3। এরপরে যখন আমি x মাইনাস 1 নিয়ে কাজ করব, আমি x মাইনাস 1 ছাড়া বাকি সবগুলা রাশির মধ্যে আমি প্লাস 1 বসাবো, কারণ 0 বানানো দরকার। সো 1 ইন্টু 1 প্লাস 2, উপরে আসবে 2 ইন্টু 1 প্লাস 3। তো দেখো আমার আংশিক ভগ্নাংশ কিন্তু কমপ্লিট। সো এটা করলে কি আসে শেষমেশ, 3 ডিভাইডেড বাই 3 থাকতেছে হচ্ছে মাইনাস 2x, তারপরে থাকতেছে হচ্ছে মাইনাস 4 প্লাস 3 মানে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই, ওখানে থাকতেছে মাইনাস 3 মাইনাস 2 প্লাস 6 মানে 6 ইন্টু এক্স প্লাস 2। তারপরে থাকতেছে হচ্ছে 5 ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স মাইনাস 1। তো দেখো এই হচ্ছে আংশিক ভগ্নাংশ কনভার্ট হয়ে গেল। তারপরে ইন্টিগ্রেশন কে না পারে, এবার যদি আমি ইন্টিগ্রেশন করি এই পুরো রাশির উপর, তাহলে ইন্টিগ্রেশন কি হবে, প্রথমবার মাইনাস 3/2 আলাদা হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ 1/x dx যোগ, আর এখানে হচ্ছে মাইনাস 1/6 আলাদা হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ 1/x প্লাস 2 dx যোগ 5/3 আলাদা হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ 1/x মাইনাস 1 dx। তারপর কি সিম্পল 3 মাইনাস 3/2 ln x মাইনাস 1/6 ln x প্লাস 2 প্লাস 5/3 ln x মাইনাস 1 প্লাস 6। তো এই হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে? তো বুঝতে পারছো এগুলো খুব সহজ। তো আমি কভার আপ রুলের আর কোনো প্রবলেম দেখাচ্ছি না তোমাদেরকে, কারণ কভার আপ রুল কিন্তু তোমরা, আমার মনে হচ্ছে যে তোমরা নিজেরাও পারবা। এখন আমরা কভার আপ রুল ছাড়া বাকিগুলোতে একটু ফোকাস করি। তো বাকিগুলো কিন্তু তোমাদের 9-10 এর কনসেপ্ট দিয়ে তোমরা মিলে দিতে পারবা। তো চলো দেখি। যেমন ধরো ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, তাহলে এখন আমরা, আমাকে আগে বলো 1/x ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে আমার কি করতে হবে, এটাকে আংশিক ভগ্নাংশ করতে হবে। তো এটাকে আংশিক ভগ্নাংশ করলে আমি কেমন টাইপের রাশি পাবো, এটাকে আমাকে বলো। স্যার কিভাবে বুঝবো মানে কখন আংশিক ভগ্নাংশ করতে হবে? তুমি তো ক্লাসের একদম মাঝখানে এসে ঢুকছো, তো মানে শেষের দিকে, তুমি রেকর্ডটা শুরু থেকে দেখে নিও, ঠিক আছে? 1 ডিভাইডেড বাই আংশিক ভগ্নাংশ, আচ্ছা আচ্ছা ওর জন্য একটু বলি, আংশিক ভগ্নাংশ করতে বুঝতে হবে বলতে মানে আংশিক ভগ্নাংশ আমরা যা শিখে নিচ্ছি, আমাদের যে আংশিক ভগ্নাংশ প্রবলেম গুলো আমরা করব, এখানে এই একই প্রবলেম গুলো দেখা যায় অনেক সময় এটা অন্যভাবে করা যাইতে পারে। হ্যাঁ, তারপর আমরা শিখে রাখতেছি, কারণ এই টেকনিকে করলে অনেক ইজিলি অনেকগুলো প্রবলেমের ইন্টিগ্রেশন করা যায়। কেমনে বুঝবা সেটা হচ্ছে তুমি আমার ক্লাসের শুরু থেকে দেখো, হ্যাঁ দেখে নিও। আচ্ছা হ্যাঁ, নুহিন যেটা বলতেছিল বলো। 1/x a বাই x হবে, a বাই x b ডিভাইডেড বাই x প্লাস 1 যোগ c ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এই হচ্ছে কি আমাদের আংশিক ভগ্নাংশ রাশি, যেটা আমরা ক্লাসে শুরুর দিকে আমি একটা 5টা টাইপ দিছিলাম, ওই টাইপের মধ্যে পড়ছে। কভার আপ রুল হচ্ছে 2টা টাইপের জন্য, বাকি 3টা টাইপ হচ্ছে কভার আপ রুল ছাড়া আমরা করি। হ্যাঁ, সো এই 3টা টাইপের এবার দেখো এটা আমরা কি করি, আমার 9-10 আমরা যেটা করতাম, এই যে নিচে যে রাশিটা দেখতেছো না x ইনটু x প্লাস 1 হোল স্কয়ার, এটা আমরা গুণ দিয়ে দিতাম। তো গুণ দিয়ে দিলে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। এবার বলো a এর সাথে কি থাকবে, a এর সাথে হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার থাকবে, যোগ b এর সাথে কে থাকবে, b এর সাথে হচ্ছে
এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান থাকবে, আর সি এর সাথে কে থাকবে, সি এর সাথে শুধু এক্স থাকবে। এখন বলো তো তোমরা এটা জিনিসটা বুঝতে পারছো? মানে আমি আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয়কে আমরা কি দিয়ে গুণ দিছি, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে গুণ দিছি। তো ধরো এ এর সাথেও এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, বি এর সাথেও এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দিছি, আর উপরের রাশির সাথেও এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার গুণ দিছি। তো বি এর সাথেও যদি তুমি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার গুণ দাও, সি এর সাথেও এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার গুণ দাও, তখন দেখো কাটাকাটি করে কিন্তু আমি নিচে যা লিখছি সেটাই থাকে। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমার অবশিষ্ট থাকে। তাহলে এখন আমাদের এই ইকুয়েশন থেকে এ বি সি এর মান বের করতে হবে। ঠিক আছে, যেহেতু এটা একটা ইকুয়েশন, তাহলে এক্স এর যে কোনো মানের জন্য আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড স্যাটিসফাই করবে। ঠিক আছে, এখন এখন এক্স এর, তাহলে এখন আমরা এ বি সি এর মান বের করার জন্য আমরা যে জিনিসের সাহায্য নিব সেটা হচ্ছে, প্রথম একটা জিনিস চিন্তা করো, এখানে যে এক্স এর মান যদি -1 বসাই, তাহলে আমার এই প্রথম রাশি এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে আমি কিন্তু সি এর মান কিন্তু পেয়ে যাব, তাই না? তাহলে আমরা প্রথম একটা কাজ করি, এক্স ইজ ইকুয়াল টু -1 বসাই। এক্স ইজ ইকুয়াল টু -1 কি ইমপ্লাই করতেছে? এর ইমপ্লিকেশনটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে থাকবে 1, রাইট হ্যান্ড সাইডে কি থাকবে দেখো তো, এক্স এর মান -1 বসালে প্রথমে a ইনটু 0 হয়ে যাবে, যোগ b ইনটু x ইনটু 0 হয়ে যাবে, যোগ c ইনটু -1 হবে। তাহলে বলো তো c ইজ ইকুয়াল টু কত হবে? c ইজ ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে c এর ভ্যালু পেয়ে গেলাম না? তাহলে আমরা c এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি, তার মানে আমরা তৃতীয় ভগ্নাংশটা আমি জেনে গেলাম। তাহলে আংশিক ভগ্নাংশের তৃতীয় ভগ্নাংশটা কিন্তু আমি জেনে গেছি যে c এর ভ্যালু হচ্ছে -1। এবার হচ্ছে a আর b এর মানও আমার বের করতে হবে। আচ্ছা, এখন বলো a আর b এর মান আমরা কিভাবে বের করতে পারি? ধরো আমি যদি x এর জায়গায় যদি 0 বসাই, ধরো x ইজ ইকুয়াল টু যদি আমি 0 বসাই, x ইজ ইকুয়াল টু 0 বসাইলে কি হয়? তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে 1, রাইট হ্যান্ড সাইডে থাকবে a ইনটু 0 প্লাস 1 হোল স্কয়ার, যোগ b ইনটু 0 ইনটু x 0 প্লাস 1 যোগ c ইনটু 0, তাই তো? তাহলে লেফট হ্যান্ড সাইডে কি থাকতেছে 1, আর রাইট হ্যান্ড সাইডে থাকতেছে আমার a, আর বাকি সব কিন্তু এই পুরো অংশটা কিন্তু 0। তাহলে a ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 1, আমরা a এর ভ্যালু কিন্তু 1 পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে a এর ভ্যালু জানি, এবার আমরা c এর ভ্যালু জানি। এবার বলো তো b এর ভ্যালু বের করার জন্য কি করা যায়? b এর ভ্যালু বের করার জন্য কি কি বসানো যায়? আমি b এর ভ্যালু বের করার জন্য যে কোনো একটা জিনিস বসাইলে আমার হবে, কারণ আমি c এর ভ্যালু জানি। তো c আর a এর ভ্যালু যদি এখন আমরা এই ইকুয়েশনে ইনপুট দেই, এরপরে যদি আমরা যে কোনো একটা ভ্যালু x এর যে কোনো একটা মান বসে, তাহলে আমরা কিন্তু b এর ভ্যালুটা পেয়ে যাব। ধরো আমি x ইজ ইকুয়াল টু, ধরো আমি 1 বসাইতে চাই x ইজ ইকুয়াল টু 1 বসাবো এই ইকুয়েশনে, x ইজ ইকুয়াল টু 1 বসাবো। আর এখন কিন্তু a এর ভ্যালু জানি, a এর ভ্যালু কত? a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 আর c ইজ ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এখন আমার ইকুয়েশন থেকে আমরা দেখে দেখে বসাই কি থাকে। তাহলে লেফট হ্যান্ড সাইডে 1 থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে a এর জায়গায় হচ্ছে 1, আর x এর জায়গায় 1 প্লাস 1 হোল স্কয়ার, যোগ b ইনটু 1 ইনটু 1 প্লাস 1, আর c এর জায়গায় তো -1 বসাইতে হবে, তাহলে হচ্ছে -1। তাহলে ক্যালকুলেট করলে আমরা b এর মানটা পেয়ে যাব 1 ইজ ইকুয়াল টু 4 প্লাস 2b -1। তাহলে আমরা পাচ্ছি এখানে 3 -2, সো 2b ইজ ইকুয়াল টু হচ্ছে -2, তাহলে b ইজ ইকুয়াল টু হচ্ছে কি -1। তাহলে b এর ভ্যালু পেয়ে গেছি -1। তাহলে এখন আমরা আমাদের আংশিক ভগ্নাংশটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আংশিক ভগ্নাংশটা কত হইলো? আংশিক ভগ্নাংশ হচ্ছে, তাহলে এই রাশিটা লেখা যে কথা, এই রাশি লেখা যে কথা, এখন আমরা x এর উপরে কে থাকবে? x এর উপরে হচ্ছে a, তাহলে আমরা 1/x আর b ইজ ইকুয়াল টু হচ্ছে -1, তাই তো? তাহলে -1/x প্লাস 1 -1/x প্লাস 1 হোল স্কয়ার লেখা একই কথা। তাহলে x লেখা যে কথা, বাকিগুলো লেখা একই কথা। সো আমরা কিন্তু এখন আংশিক ভগ্নাংশে কনভার্ট করে ফেললাম। সো আমরা খুব সহজেই এই জিনিসের ইন্টিগ্রেশনটা করতে পারবো। ঠিক আছে, x প্লাস 1 হোল স্কয়ার ইন্টিগ্রেশন করার জন্য আমাদের আবার আরেকটু হেল্প নিতে হবে আর কি। এই প্রবলেমটা যখন আমি আংশিক ভগ্নাংশের জন্য আংশিক ভগ্নাংশটা করে দেখালাম, কিন্তু এই প্রবলেমটাও আমরা চাইলে আংশিক ভগ্নাংশ ছাড়াও আরেকটু সহজে করতে পারবো কভার আপ রুলের সাহায্যে। তো সেটা দেখার উদ্দেশ্য না, আমি চাচ্ছিলাম যে যে প্রবলেমগুলো ডিরেক্ট আমরা কভার আপ রুল ইউজ করতে পারি না, ওই প্রবলেমগুলোর আংশিক ভগ্নাংশটা কেমন। সো এটা ছিল তোমাদের 9-10 এর নিয়মে আংশিক ভগ্নাংশ, যেটা আমি এখন দেখাইলাম। আর শুরুতে যেটা দেখাইছি সেটা ছিল আমাদের একটা শর্টকাট প্লাস একটা যেটা আমরা ইউজ করতে পারি খুব ইজিলি। এখন বলো তো 9-10 এর নিয়মের এই আংশিক ভগ্নাংশটা তোমরা বুঝতে পারছো? এটা যদি তোমরা বুঝতে পারো,
আর তোমাদেরকে আমি যে 5টা ফর্মুলা 5টা টাইপ দিয়ে দিছি ক্লাসের শুরুতে, ওই টাইপ অনুযায়ী তুমি এই একই নিয়মে করলে সব বাকি যে কোনো কিছুরই আংশিক ভগ্নাংশ তুমি বের করতে পারবা। বুঝতে পারছো? বাকি যে কোনো কিছুর আংশিক ভগ্নাংশ কিন্তু তুমি বের করতে পারবা যদি তোমরা এই জিনিসটা বুঝতে পারো। এখন বলো তো এটা বুঝতে পারছো কিনা, এখানে যে আংশিক ভগ্নাংশ যেভাবে করলাম? স্যার সবাই বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, আমরা পরের টাইপগুলো দেখি। ধরো আমাদের আরেকটা টাইপ ছিল, আমাদের ওই টাইপের একটা প্রবলেম নেই, ইন্টিগ্রেশন অফ, আমি ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি না, ইন্টিগ্রেশন তোমরা পারবো, x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এখন 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এই জিনিসটাকে আংশিক ভগ্নাংশ করলে আমরা আসলে কি কি লিখতে পারি? x এর উপরে থাকবে a যোগ এক্স স্কোয়ার প্লাস 1 এর উপরে কে থাকবে বলো তো? bx প্লাস c। bx প্লাস c, ভেরি গুড। সো এবার যদি আমি উভয়কে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ দিই, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে থাকবে 1, রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকবে হচ্ছে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 যোগ bx প্লাস c ইন্টু x। আমরা হচ্ছে এই জিনিসটা পাচ্ছি, ঠিক আছে? ওকে, সো এখন এটাকে আংশিক ভগ্নাংশ করতে হবে। সো প্রথমে একটা কাজ করা যায়, আমরা x এর জায়গায় 0 বসাইতে পারি, কি বলো? x এর জায়গায় 0 বসালে আমরা a এর ভ্যালুটা পেয়ে যাবো। a এর ভ্যালু পেয়ে গেলে এরপরে হচ্ছে সহগ সমীকৃত করে আমরা বাকিগুলো বের করতে পারি। প্রথমে একটা কাজ করি, x এর জায়গায় আমরা 0 বসাই। x এর জায়গায় যদি 0 বসাই, লেফট হ্যান্ড সাইডে থাকতেছে 1, রাইট হ্যান্ড সাইডে কি থাকতেছে? a ইনটু 0 স্কয়ার প্লাস 1 প্লাস bx প্লাস b ইনটু 0 প্লাস c ইনটু 0 প্লাস c ইনটু হোল 0, তাহলে পুরোটা 0। তাহলে a ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে 1, তাহলে প্রথমটা কিন্তু পেয়ে গেছে। হ্যাঁ, এখন তোমাদেরকে আরেকটা টেকনিক বলি, আমরা x এর ভ্যালু না বসাও চাইলে এইখান থেকে জিনিসগুলো বের করতে পারবো। x এর ভ্যালু যদি নাও বসাই, তাও আমরা চাইলে a b c এর মান বের করতে পারি। আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে সহগ সমীকৃত করা। সহগ সমীকৃত করি। সো ধরো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে 1, আর রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে এটা থেকে আমি গুণ করে একটু সিম্পলিফাই করি। রাইট হ্যান্ড সাইডে এখন a এর ভ্যালু তো 1, তাহলে আমি a এর জায়গায় 1 বসাই দিই। রাইট হ্যান্ড সাইডে থাকতেছে x স্কয়ার যোগ 1 যোগ, আমি যদি এই পুরো অংশটুকুকে x দিয়ে গুণ দিই, আমি পাচ্ছি bx স্কয়ার যোগ cx। তাহলে আমরা পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু, আমরা যদি x স্কয়ার কে কমন নেই, তাহলে আমরা পাচ্ছি কত? 1 প্লাস b, আর এখানে আমরা পাচ্ছি কত? cx প্লাস 1, এই জিনিসটা অবশিষ্ট থাকতেছে, ঠিক আছে? সো এমন একটা জিনিস দেখো, আমাদের এবার বলতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইডে x স্কয়ারের সহগ কত? লেফট হ্যান্ড সাইডে x স্কয়ারের সহগ কত? কেউ কি ধরতে পারতো? তো আমাদের লেফট হ্যান্ড সাইডে x স্কয়ারের সহগ কত হবে? 1 প্লাস b। লেফট হ্যান্ড সাইডে x স্কয়ারের সহগ কত? লেফট হ্যান্ড সাইডে x স্কয়ার জাতীয় কোনো রাশিই নাই। x স্কয়ার জাতীয় রাশি নেই, তাই আমরা এটা ধরতে পারি 0 ইনটু x স্কয়ার, ঠিক আছে? তার মানে লেফট হ্যান্ড সাইডে x স্কয়ারের সহগ হচ্ছে 0, আর রাইট হ্যান্ড সাইডে x স্কয়ারের সহগ হচ্ছে 1 প্লাস b। এখন একটা ইকুয়েশনের ধর্ম হচ্ছে, এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে যদি x স্কয়ার থাকে, তার সহগ যা হবে রাইট হ্যান্ড সাইডের x স্কয়ারের সহগ কিন্তু তাই হবে। কারণ তুমি বলতেছো তাদের মাঝখানে সমান চিহ্ন আছে, তার মানে তারা একদম সমান। লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা রাইট হ্যান্ড সাইডের রাশিটা সমান। তাহলে আমরা যদি x স্কয়ারের সহগ সমীকৃত করি, তাহলে আমরা পাচ্ছি কত? 0 ইজ ইকুয়াল টু 1 প্লাস b। কারণ লেফট হ্যান্ড সাইডে x স্কয়ারের সহগ হচ্ছে 0, আর রাইট হ্যান্ড সাইডে x স্কয়ারের সহগ হচ্ছে 1 প্লাস b। এখান থেকে বলো তো b ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি -1, b এর মান পেয়ে গেলাম -1। এইবার বলো লেফট হ্যান্ড সাইডে আমরা যদি x এর সহগ সমীকৃত করি, বলো তো লেফট হ্যান্ড সাইডে x এর সহগ কত? লেফট হ্যান্ড সাইডে x এর সহগ কত? কেউ কি ধরতে পারতেছো x এর সহগ কত হবে? 0। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে x এর সহগ হবে 0, আর রাইট হ্যান্ড সাইডে x এর সহগ হচ্ছে c। রাইট হ্যান্ড সাইডে x এর সহগ হচ্ছে গিয়ে c, তাহলে আমরা পেয়ে যাচ্ছি c ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে c ইজ ইকুয়াল টু হচ্ছে 0 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ভগ্নাংশটা, আংশিক ভগ্নাংশটাকে আমাদের তৈরি করা। তাহলে আংশিক ভগ্নাংশটা কেমন ছিল? আংশিক ভগ্নাংশ ছিল 1/x ইনটু x স্কয়ার প্লাস 1। তাহলে 1/x ইনটু x স্কয়ার প্লাস 1 কে তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? a এর মান কত পাইছিলাম? a ইজ ইকুয়াল টু 1, তাহলে a এর জায়গায় 1। তাহলে এই ভগ্নাংশটা লেখা যে কথা 1/x প্লাস b এর মান কত পাইছিলাম? b
বি এর মান পাইছিলাম হচ্ছে -1, সো বি এর জায়গায় যদি -1 বসাই দিই আর সি এর জায়গায় যদি 0 বসাই দিই আমরা উপরে পেয়ে যাচ্ছি -x। এই মাইনাসটা বাইরে নিয়ে আসি এভাবে। তো এবার দেখো তো এই রাশির ইন্টিগ্রেশন কিন্তু ঝামেলা, কিন্তু এখানে যে রাশিটা আছে এই রাশির ইন্টিগ্রেশন কিন্তু তোমরা পারবা। কিভাবে পারবা? দেখো 1/x এর ইন্টিগ্রেশন কি? 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, এটা তোমরা জানো। এখন হচ্ছে এই সেকেন্ড রাশিটার ইন্টিগ্রেশন কি তোমরা জানো? হ্যাঁ, সেকেন্ড রাশিটার ইন্টিগ্রেশন তোমরা জানো। তুমি যদি x² + 1 কে z ধরো তাহলে 2x dx = dz আসবে, তারপরে তাহলে x dx = dz/2, তারপরে কিন্তু তুমি এই পুরো রাশিটার ইন্টিগ্রেশন বলে দিতে পারবে। তাহলে প্রথমে যেই ভগ্নাংশটা ছিল ওই ভগ্নাংশের ইন্টিগ্রেশন আমরা পারতাম না, বাট তাকে যখন আমরা আংশিক ভগ্নাংশে কনভার্ট করছি এটা এমন একটা ফরম্যাটে আসছে যার ইন্টিগ্রেশনের রেজাল্টটা আমি জানি। তো বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা? তো এটা হচ্ছে আমাদের আরেকটা টাইপের প্রবলেম ছিল। আমরা 5টা টাইপে দেখাইছি আংশিক ভগ্নাংশ, এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট আরেকটা টাইপের, যে bx + c আকৃতি হয় সেকেন্ড ভগ্নাংশটা। এটা বুঝতে পারছো সবাই? তোমাদেরকে আমি তাহলে এটা বুঝতে পারলে তোমাদেরকে আমি কয়েকটা করতে দেব। তো দেখো এবার তোমরা দেখো দুই একটা করো, পারো কিনা দেখো। বোর্ডের একটা প্রবলেম দেখো এটা পারো কিনা। x dx / x - 1 * x² + 4। সবাই এটা একটু ট্রাই করো, 3 মিনিট সময় দিলাম, জাস্ট আমাকে বলবা আংশিক ভগ্নাংশটা কত হবে। ইন্টিগ্রেশনের রেজাল্ট জানতে চাই নাই, শুধু আংশিক ভগ্নাংশটা কত হবে। আংশিক ভগ্নাংশ পারলে ইন্টিগ্রেশন না পারার কোনো কারণ নাই, কারণ এর চেয়ে অনেক কঠিন ইন্টিগ্রেশন আগে করে আসছি। তো আংশিক ভগ্নাংশ করার পরে যেই রাশিগুলো থাকে সেই রাশির ইন্টিগ্রেশন আরো সহজ। তো জাস্ট আংশিক ভগ্নাংশের রেজাল্ট আমাকে বলবে। এই রাশির আংশিক ভগ্নাংশটা করবা, আংশিক ভগ্নাংশের রেজাল্ট আমাকে বলবে। এটাকে আদর্শ ফরম্যাটটা হবে এরকম, x - 1 a আর হবে x² + 4 কারো কি a b আর c এর মান বের হইছে? আংশিক ভগ্নাংশটা বের হইছে? ভাইয়া a এর মান 1/5 না? আচ্ছা, a এর মান 1/5 কিনা লেট মি চেক। -1/5 আর c = a আছে হচ্ছে 1/5, b হচ্ছে -1/5, -1/5 আর c = 4/5। c হচ্ছে 4/5। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারেক্ট। সো b হচ্ছে -1/5 আর c হচ্ছে 4/5। ভেরি গুড। সো এটা ছিল আংশিক ভগ্নাংশ। তো এই তো পারতেছ তো খুব সহজেই জিনিসগুলা। সো a b c এর মান বসাই দিলে তো তারপরে তো করতেই পারবা আশা করা যায়।
সো এক্স স্কোয়ার প্লাস 4 কে তোমরা জাস্ট জেড ধরবা, তারপরে এই অংশটুকু এই পুরো রাশিটা ইন্টিগ্রেশন করতে পারবা, আর এটা তো ডিরেক্ট লন এক্স মাইনাস 1 হবে এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা এবারে চলো আরো কিছু অঙ্ক করি, ডিফারেন্ট ডিফারেন্ট যা যা পাই। ধরো এই রাশিটা দেখো 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3। তো এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশ ডিরেক্ট এক্স স্কোয়ার রেখেই করতে যাই তাহলে একটু ঝামেলা হইতে পারে। হ্যাঁ, একটা কাজ করবো, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরে নিই, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরে নিই, জাস্ট আমরা এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই বসাই, তাহলে আমাদের কি হবে 2y ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 3। এইবার দেখো আংশিক ভগ্নাংশটা করা কিন্তু ইজি হবে, আংশিক ভগ্নাংশটা করা ইজি হবে। হ্যাঁ, y প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 3, আমরা সরি আমি ইন্টিগ্রেশন করতেছি না, আমি জাস্ট আংশিক ভগ্নাংশ করার জন্য y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরতেছি, এই জন্য আমার dx কে চেঞ্জ করার কোনো দরকার নেই। আমি শুধুমাত্র আংশিক ভগ্নাংশ করার জন্য 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3, এই জিনিসটাকে আংশিক ভগ্নাংশ করার জন্য আমি কি করলাম, এক্স স্কোয়ার কে y ধরলাম, তাহলে 2y ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 3। এরপর আমরা ওয়াই প্লাস 1 আর ওয়াই প্লাস 3 আংশিক ভগ্নাংশ কেন পারে, এটা হচ্ছে ওয়াই প্লাস 1 যখন ধরবো মাইনাস 1 বসাই দেবো সবার জায়গায়, মাইনাস 1 প্লাস 3 আর 2 ইন্টু মাইনাস 1 যোগ, আবার যখন আমরা ওয়াই প্লাস 3 ধরবো উৎপাদক, সো মাইনাস 3 বসাই দিব সবার জায়গায়, মাইনাস 3 প্লাস 1 2 ইন্টু মাইনাস 3। সো এই শেষ, আমাদের উৎপাদক শেষ। তো এখন আমাদের যে জিনিসটা আসলো মাইনাস 2 ডিভাইডেড বাই এখানে থাকবে 2 ইন্টু ওয়াই প্লাস 1, আর এটা হচ্ছে যোগ মাইনাস 6 ডিভাইডেড বাই মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 3। সো কাটাকাটি করলে থাকতেছে হচ্ছে মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই ওয়াই প্লাস 3। এখন আমরা ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার বসাই দিব, সো মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3। ঠিক আছে, তো এইবার দেখো আমরা এই পুরো অংশের ইন্টিগ্রেশনটা করব, তার মানে হচ্ছে 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 3, এটাকেই লেখা যাবে কি এক্স স্কোয়ার প্লাস, এটাকেই এই জিনিসটা লেখা যাবে। কারণ তার যদি ইন্টিগ্রেশনটা আমরা করি, তো মাইনাস বাইরে গেলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন dx যোগ 3 বাইরে গেলে এক্স স্কোয়ার প্লাস 3 বাইরে গেলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 3 এর ইন্টিগ্রেশন। তো প্রথমটার ইন্টিগ্রেশন তোমরা জানো tan ইনভার্স x হবে, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন হবে 3 ইনটু, এটাকে √3 হোল স্কয়ার লেখা যায়, তার মানে হচ্ছে 1 বাই √3 ইনটু tan ইনভার্স x বাই √3 প্লাস শেষ। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো ইন্টিগ্রেশন কিন্তু করতেই পারবা, ইন্টিগ্রেশন নিয়ে আমি আসলে টেন্স না, আমার টেনশনটা হচ্ছে তোমরা আংশিক ভগ্নাংশ করতে পারতেছো কিনা, আংশিক ভগ্নাংশ আশা করা যায় এখন করতে পারবে। তো আরো দেখি কয়েকটা প্রবলেম করি। তো ধরো এই প্রবলেমটাই দেখো, তার মানে যেগুলো থাম্ব রুল দিয়ে করতে পারবা ওগুলো তো, বা আমাদের কভার আপ রুল দিয়ে ওগুলো তো ডিরেক্ট করবা, যেগুলো কভার আপ রুল দিয়ে যাবে না ওগুলো তোমাদের 9 10 এর যে কনসেপ্ট আছে ওটা দিয়ে করে ফেলবা। 2x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 ইনটু x মাইনাস 3 হোল স্কয়ার। ঠিক আছে, সো এটাকে একটু করার চেষ্টা করো, 3 এর 1। তো এটা আংশিক ভগ্নাংশটা কি হবে, ইন্টিগ্রেশন করতে বলছো, আগে জিনিসটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করো, 2x প্লাস 1 আর x প্লাস 2 ইনটু x মাইনাস 3 হোল স্কয়ার। এটাকে প্রথমে লেখা যাবে x প্লাস 2, উপরে হচ্ছে a যোগ x মাইনাস 3, উপরে হচ্ছে b যোগ x মাইনাস 3 হোল স্কয়ার, উপরে হচ্ছে c। এভাবে a প্লাস b প্লাস c কনভার্ট করা যাবে। সো এবারে কিন্তু তোমরা a b c এর মান বের করতে পারবে। তো এটা একটু করে দেখো তো a b আর c এর মান কত আছে, সেটা করতে পারলে তোমাদের ইন্টিগ্রেশন নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নাই, এটা তোমরা এমনি পারবা। দেখো a b আর c এর মান কত আসে, আমরা আরো কিছু ডিফারেন্ট প্রবলেম দেখবো যেগুলো বোর্ডে অনেকবার আসছে। আর 4টা প্রবলেম দেখলে মোটামুটি এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকবে না, সমস্যা করার মতো কোনো প্রবলেম থাকবে না।
এ বি আর সি মান কি বের করতে পারছো কেউ? এ বি এন্ড সি এগুলো বের করার জন্য গুণ তো দিবা অবশ্যই, গুণ দেওয়ার পরে হ্যাঁ কত আসছে? এরটা বের হইছে -3/25 আর সি এরটা 7/5। 5 আর -3/25 দেখি অন্য কেউ অ্যান্সারটা বলুন মিলে কিনা। -3/25 হয়েছে আর 7/5 হয়েছে, আর বি হচ্ছে 3/25, বি হচ্ছে 3/25। আমরা যদি এটা বসাই দিই, এ এর জায়গায় -3/25 তাহলে -3/25 আলাদা হবে, তো ইন্টিগ্রেশন অফ 1/x + 2 dx। বি এর জায়গায় যদি 3/25 বসাই, 3/25 আলাদা হবে, ইন্টিগ্রেশন অফ 1/x - x dx। সি এর জায়গায় যদি 7/5 বসায় দেই, ওটা আলাদা করে নিয়ে যেতে পারি, আর 1/x - 3 হোল স্কয়ার dx। সো প্রথমটার ইন্টিগ্রেশন দেখো, এই অংশটার ইন্টিগ্রেশন হবে -3/25 ln x + 2 প্লাস 3/25 ln x - 3। পরেরটার ইন্টিগ্রেশনটা দেখো তো 7/5 x - 3 হোল স্কয়ার কে লেখা যায় x - 3 ইনভার্স 2। x - 3 ইনভার্স 2 ইন্টিগ্রেশন কি হবে? 7/5 x - 3 টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1। কেন আমরা এটা করতে পারলাম? কারণ ভিতরে যে x আছে, ভিতরে x টা হচ্ছে একঘাতি। আমরা জানি একঘাতি থাকলে কিন্তু আমরা ডাইরেক্ট চেইন রুলের মতো করে করতে পারি। হ্যাঁ, তাহলে x - 3 টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1। সো এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। তো এটাও আশা করি বুঝতে পারছো। এখন আমরা বোর্ডে আসা সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করি এই চ্যাপ্টার থেকে, যেগুলা একই সাথে আংশিক ভগ্নাংশ এবং অন্যান্য নিয়মেও করা যায়, বাট আমরা আংশিক ভগ্নাংশের চ্যাপ্টারে আংশিক ভগ্নাংশের মাধ্যমে করাটা শিখবো। অন্য নিয়মে কিন্তু তোমরা পারবা, আমি বিশ্বাস করি তোমরা পারবা। তো দেখো প্রথমে একটা প্রবলেম, এটা বোর্ডে আসছে ভালোই। সো এটা হচ্ছে x + 35 ডিভাইডেড বাই x² - 25 dx। সেই প্রবলেমটা তোমরা কিভাবে করতে পারবা? x² - 25 কে তুমি z ধরো, z ধরার পরে করতে পারবা। এবং আরেকটা নিয়মও শিখাইছিলাম, এটা অনেক নিয়মে করতে পারবা। আরেকটা নিয়ম আছে কি, যে তুমি উপরে আচ্ছা হ্যাঁ x² - 25 কে z ধরলে এটা একভাবে করতে পারবা। আমরা আংশিক ভগ্নাংশের মাধ্যমে এই জিনিসটা করার চেষ্টা করব। আংশিক ভগ্নাংশের মাধ্যমে কেমনে করব? x² - 25 কে আমরা লিখতে পারি x + 5 * x - 5। আশা করি বুঝতে পারছো, কারণ x² - 25 কে লেখা যায় x² - 5 স্কয়ার। সো x + 5 * x - 5। এইবার এটার আংশিক ভগ্নাংশ করো, তারপর ইন্টিগ্রেশন একদম ইজি। সো প্রথমে x + 5 যখন বসাবা, এর উৎপাদক হচ্ছে x + 5, তাহলে এটাকে 0 করার জন্য -5 দরকার। এই x = -5 সেকেন্ড বা বাকি সব জায়গায় বসাও। সো -5 -5 উপরে -5 বসালে -5 + 35 যোগ পরের উৎপাদক হচ্ছে x - 5। সো এটাকে 0 করতে হলে x এর জায়গায় 5 বসানো লাগে। সো x = 5 বাকি উৎপাদকগুলোতে বসাও। 5 + 5 উপরে বসবে 5 + 35। তো আমরা উপরে পাচ্ছি 30 ডিভাইডেড বাই -10 ইনটু x + 5 আর 40 ডিভাইডেড বাই 10 ইনটু x - 5। সো এবার ইন্টিগ্রেশন তো তোমরা পারবাই। সো -3 বাইরে গেলে 1/x + 5 এর ইন্টিগ্রেশন, আর এখানে তো যদি কাটাকাটি করি 4 থাকবে, তো 4 কে বাইরে রাখলে 1/x - 5 এর ইন্টিগ্রেশন। সো তারপরে তো হইলই ln x + 5 আর ln x - 5 4 ইনটু a ইনটু। সো এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে। সো এটা তোমরা আংশিক ভগ্নাংশ দিয়ে করলে এটা ইজি হয়ে যাবে অনেক, ঠিক আছে? সো আমার এয়া হচ্ছে তোমরা এটা আংশিক ভগ্নাংশ দিয়ে করার চেষ্টা করবে। এবার দেখো আরো কিছু প্রবলেম দেখি বোর্ডে আসা। যেমন এই প্রবলেমটা দেখো, x² - 1 ডিভাইডেড বাই x² + -4 dx। আচ্ছা, এটাকে তোমরা আংশিক ভগ্নাংশে ডিরেক্ট যদি আংশিক ভগ্নাংশে অ্যাপ্লাই করো, তাহলে একটু ঝামেলা হইতে পারে। আমি একটা টেকনিক দেখাই, দেখো x² - 1 ডিভাইডেড বাই x² - 4, তো এটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, x² - 4 + 3 আর নিচে আসলে x² - 4। দেখো তো এটা কি এইভাবে লেখা যায় না? x² - 4 + 3, মানে নিচে জিনিসটা উপরে আনলাম। কেন আনলাম? এখন যদি আমরা গুণ দেই, আমরা পাচ্ছি 1 + 3 ডিভাইডেড বাই x² - 4, তাই তো? এবার 3 ডিভাইডেড বাই x² - 4 কে কি লেখা যায়? 3 ডিভাইডেড বাই x + 2 ইনটু x - 2।
এক্স স্কোয়ার মাইনাস 4 কে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তো এটাকে লেখা যাবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4। তো এইবার তুমি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 কে আংশিক ভগ্নাংশের মাধ্যমে করো অবশ্য, অথবা এটাই কিন্তু আংশিক ভগ্নাংশ লাগেই না। যেমন 1 প্লাস এই জিনিসটা আসছে, তো যেমন 1 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 আসছে, তো এখন তার আংশিক ভগ্নাংশ দরকার হয় না। তুমি চাইলে আংশিক ভগ্নাংশটি করতে পারবা, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 করবা, তারপরে কভার আপ রুল দিয়ে করলাম, হ্যাঁ সেটা করতে পারো। কিন্তু দেখো এটা তো ডিরেক্ট ফর্মুলাই পড়ে। এবার যদি ইন্টিগ্রেশন করো 1 এর ইন্টিগ্রেশন কি হবে, 1 এর ইন্টিগ্রেশন হবে এক্স, আর 3 টাকে যদি বাইরে রাখো 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এটার ইন্টিগ্রেশন তো ডিরেক্ট ফর্মুলাই জানা আছে আমাদের। ডিরেক্ট ফর্মুলাটা কি এক্স প্লাস 3 ইন্টু, এটার ফর্মুলা হচ্ছে 1 বাই 2 এ 1 বাই 2 ইন্টু 2 ln এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস, এটা তো ডিরেক্ট ফর্মুলাই জানা আছে, তাই এটা আমরা আংশিক ভগ্নাংশ দিয়ে না করলেও চলবে। চাইলে আংশিক ভগ্নাংশ দিয়ে করতে পারো, একই রেজাল্টই আসবে, তোমার এটা করে না। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো। এবার আরেকটা প্রবলেম দেখাই, সিমিলার টাইপের একটা প্রবলেম দিচ্ছি, দেখো তো এটা তোমরা করতে পারো কিনা। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তো আগেরটা নিয়মে করো, একটা মাইনাস 4 আনো, একটা প্লাস 4 আনো, তারপর একটু করো। এবার আমাকে অ্যান্সারটা একটু বলবো, এগুলো বোর্ডে আসা প্রবলেম। এটা খুব দ্রুত পারার কথা, এটা সহজ একটা প্রবলেম। এক্স প্লাস সামথিং আসবে প্রবলেম, দেখো তো কি আসে রেজাল্ট। ভাইয়া x plus ln modulus x minus 2 divided by x plus 2 plus c. Maybe. আচ্ছা 1 বাই সামথিং আছে কিনা আর একটু দেখি দাও। হ্যাঁ হইছে হইছে, হ্যাঁ এটাই অ্যান্সার। সো এটাই কারেক্ট অ্যান্সার ইজ ডান। এখন আমরা একটা প্রবলেম দেখি, এগুলো তোমরা নিজেরা বাসায় ট্রাই করবে, আর কি ট্রাই করলে আরো ভালো অ্যাকুরেসি আসবে। চ্যাপ্টারটা অত কঠিন না, আমাদের কিন্তু ইন্টিগ্রেশন কিন্তু বেসিক জায়গা, যেহেতু সেটা আমরা কিন্তু একটা এক্সাম নিব সামনে রবিবারের পরে, সম্ভবত নেক্সট বৃহস্পতিবারে। সবাই তো প্র্যাকটিস করো যা যা এতদিন পড়াইছো। তো এখন একটা প্রবলেম দেখি, দেখো x স্কয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 dx। সো এই জিনিসের ইন্টিগ্রেশন করতে হবে। তো কি করা যায়, এটাকে আংশিক ভগ্নাংশে ভাঙাই। সো x স্কয়ার ডিভাইডেড বাই এটাকে কি লেখা যায়, x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1। তো এটাকে লেখা যাবে x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1 dx। আবার x স্কয়ার মাইনাস 1 কে কি লেখা যাবে, x স্কয়ার মাইনাস 1 কে লেখা যাবে x প্লাস 1 ইনটু x মাইনাস 1, আর x স্কয়ার প্লাস 1 তো আগে থেকে আছে dx। এবার আমরা পুরো জিনিসের আংশিক ভগ্নাংশ করব, x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 ইনটু x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এই জিনিসের আংশিক ভগ্নাংশটা করি। আংশিক ভগ্নাংশ করলে দেখি, বলো দেখি কি থাকবে। প্রথমে থাকবে হচ্ছে a ডিভাইডেড বাই x প্লাস 1 যোগ b ডিভাইডেড বাই x মাইনাস 1, এরপর একটা x স্কয়ার প্লাস 1 এর উপরে কি থাকবে বলো তো, cx plus d cx প্লাস d। x স্কয়ার প্লাস 1 এর উপরে থাকবে cx প্লাস d। এখন আমরা জিনিসটাকে নিচের অংশ দিয়ে গুণ করতে পারি, গুণ করার পরে x এর বিভিন্ন মান বসায় দিয়ে আমরা a b c এর মান d এর মান বের করতে পারি। অথবা আমি তো একটা প্রবলেম দেখাইছিলাম যেখানে আমরা সহগ সমীকৃত করছি, উভয় পাশে x স্কয়ার x এদের সহগকে সমীকৃত করে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। সো এটা আমি একটু করে দিই। সো সবাইকে গুণ দিই প্রথমে নিচের অংশ দিয়ে, তাহলে আমরা পাচ্ছি উপরে লেফট হ্যান্ড সাইডে যদি আমি x প্লাস 1 x মাইনাস 1 এবং x স্কয়ার প্লাস 1 এই পুরো অংশ দিয়ে যদি আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সবাইকে গুণ করি, লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকবে শুধু x স্কয়ার, রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে a ইনটু
এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান যোগ বি ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান যোগ সি এক্স প্লাস ডি ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে আমাদের এই জিনিসটা আসলো। এখন কি করা যায়? এক্স ইজ ইকুয়াল যদি ওয়ান বসাই, এটা 0। সো ধরো আমি এক্স ইজ ইকুয়াল টু যদি প্রথমে 1 বসাই, তাহলে আমি কিন্তু বি এর ভ্যালুটা পেয়ে যাবো। এক্স ইজ ইকুয়াল টু যদি আমি 1 বসাই, তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি এক্স এর জায়গায় 1 বসাও 1, রাইট হ্যান্ড সাইডে দেখো এই পুরো অংশটুকু 0 হয়ে যাবে, কারণ এখানে x মাইনাস 1 আছে। এই পুরো অংশটুকু 0 হয়ে যাবে x ইজ ইকুয়াল টু যদি তুমি 1 বসাও, কারণ x মাইনাস 1 আছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি শুধুমাত্র b ইনটু x এর জায়গায় 1, 1 প্লাস 1 আর 1 স্কয়ার প্লাস 1। আমি এখানে পাচ্ছি 2 ইনটু 2 মানে 4, তাহলে b ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 1/4। তাহলে b এর মান প্রথমে পেয়ে গেলাম 1/4। এখন আমরা কি করতে পারি? x এর জায়গায় কি 0 বসাবো? x এর জায়গায় যদি 0 বসাই না, এখন আমরা একটা কাজ করি, আমরা সহগ সমীকৃত করতে পারি। সহগ সমীকৃত করলে -1 আমরা বসালে -1 যদি বসাই তাহলে হ্যাঁ ভালোই তো। -1 বসালে তো তখন -1/4 আসে a এর মান। হ্যাঁ জি হ্যাঁ, ভাইয়া। ভেরি গুড। আমরা x ইজ ইকুয়াল টু যদি -1 বসাই, সহগ সমীকৃত না করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 ইজ ইকুয়াল টু আমাদের a এর ভ্যালুটা বের হবে। তাহলে a ইজ ইকুয়াল টু থাকতেছে কত? -2 ইনটু 2, আর বাকি সবাই কিন্তু 0। সেকেন্ড আর থার্ড টার্ম দুইটাই কিন্তু 0 হয়ে যেতেছে, তাহলে বাকি সবাই 0 হয়ে গেল। তাহলে 0 যোগ 0, তাহলে হচ্ছে -4a ইজ ইকুয়াল টু 1। সুতরাং a ইজ ইকুয়াল টু হচ্ছে -1/4। তাহলে আমরা a এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে a আর b এর ভ্যালু বসাই দিব। এখন আমরা c আর d এর ভ্যালু বের করতে হবে। c আর d এর ভ্যালু বের করার জন্য প্রবাবলি তোমাদেরকে x এর জায়গায় 0 বসায় দেখতে পারি আমরা। 0 বসায় দেখলে কি হয়? হ্যাঁ, x এর জায়গায় তোমরা 0 বসায় দেখতে পারো। x এর জায়গায় 0 বসায় দেখলে কিন্তু d এর ভ্যালুটা পেয়ে যাবে আমার মনে হচ্ছে। x এর জায়গায় 0 বসাও, তুমি d এর ভ্যালু পেয়ে যাবে। আর a আর b এর ভ্যালুটা এখানে বসায় দাও, a আর b এর ভ্যালু ইনপুট দাও। x এর জায়গায় 0 বসাইলে আমরা কিন্তু d এর ভ্যালুটা পেয়ে যাব। d এর ভ্যালু পেয়ে গেলে এরপর x এর যে কোনো একটা মানের জন্য তোমরা c এর ভ্যালু পাবা, অথবা তোমরা চাইলে সহগ সমীকৃত করেও c আর d এর মান বের করতে পারবে। তোমাদের উপর, ইটস আপ টু ইউ। 0 কিভাবে বসাতে পারি? হ্যাঁ, কি x এর মান এখানে 0 কিভাবে বসাতে পারি? এর মান লেফট হ্যান্ড সাইডে x এর জায়গায় 0 বসাও, রাইট হ্যান্ড সাইডে 0 বসাও। সমস্যা কোথায়? আমি তো একটা সমীকরণ দুই জায়গায় সমতা অবস্থায় আছে, তো আমি লেফট হ্যান্ড সাইডে যদি একই অপারেশন করি, একই ভ্যালু বসাই, রাইট হ্যান্ড সাইডে যদি একই ভ্যালু বসাই, কোনো সমস্যা নেই, ইকুয়েশন স্টিল হোল্ড করবে। x এর জায়গায় 0 বসাইতে পারো অথবা সহগ সমীকৃত করতে পারো। স্যার a এর মানটা কত? a ইজ ইকুয়াল টু হচ্ছে -1/4। a ইজ ইকুয়াল টু -1/4। ভাইয়া c এর মান 0 আসে। c ইজ ইকুয়াল টু 0 আসে, ভেরি গুড। এবার তুমি x এর যে কোনো একটা মান বসাও, তোমার ইচ্ছা মতো 2 বসাও, a বসাও, যে কোনো কিছু বসাও। বসাইলে তুমি কিন্তু c ইজ ইকুয়াল টু 0 আসে, মানে d এর ভ্যালু বের হওয়ার কথা না। এখন x এর জায়গায় 0 বসাইলে x এর জায়গায় 0 বসাইলে d ইজ ইকুয়াল টু 0 হওয়ার কথা। c ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ ঠিক আছে, c ইজ ইকুয়াল টু 0। আর হচ্ছে d এর ভ্যালু কত আসে? d এর হাফ ভ্যালু আসে, হাফ। d এর ভ্যালু আসে হাফ। হ্যাঁ, d এর ভ্যালু হচ্ছে হাফ আসে, ভেরি গুড। তাহলে আমরা a b c d সবগুলোর ভ্যালুই জানি। এখন আমরা কিন্তু জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। তার মানে আমাদের রাশি যেটা ছিল x স্কয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 - 1, এটাকে আমরা চাইলে লিখতে পারি a ডিভাইডেড বাই x প্লাস 1, মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই x প্লাস 1, আগে একটা 1/4 থাকবে, এরপরটা হচ্ছে গিয়ে যোগ, সরি এর ভ্যালু তো আসছিল -1/4, হ্যাঁ আগে একটা -1/4 থাকবে, যোগ 1/4 ইনটু 1/x - 1। তারপর হচ্ছে এর ভ্যালু কত আসছে? cx + d, তো cx + d, তাহলে c এর ভ্যালু আসছে 0 আসছে। তাহলে c এর জায়গায় 0 বসাবো আর d এর জায়গায় হাফ বসাবো, তাহলে হাফ ইনটু x স্কয়ার প্লাস 1, তো যোগ হাফ ইনটু 1/x স্কয়ার প্লাস 1। দেখো এই রাশিটা ইন্টিগ্রেশন তুমি জানতা না, এখন তোমার রাইট হ্যান্ড সাইডে যে রাশিগুলো আছে প্রত্যেকটা ইন্টিগ্রেশন খুবই সহজ একটা ফরম্যাটে চলে আসে। তো 1/4 1/x প্লাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x প্লাস 1 যোগ 1/4, আর 1/x - 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x - 1 যোগ হাফ
আর x স্কয়ার প্লাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স x প্লাস c। দেখো খুব সহজেই তা আমরা রেজাল্টটা বের করতে পারলাম। আংশিক ভগ্নাংশ করলে খুব সহজেই অনেক কঠিন কঠিন প্রবলেমের অনেক সময় রেজাল্ট বের করা যায়। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো মোটামুটি তোমরা যদি জাস্ট আমাদের যে ফর্মুলা যেটা ছিল যে আমাদের 5টা যে টাইপ, যে এই আকৃতি যদি থাকে তাহলে আমরা তাকে এইভাবে প্রকাশ করতে পারি আংশিক ভগ্নাংশে, বা যে 5টা টাইপে আমরা দেখাইছি ওইটা যদি জানা থাকে তোমরা এমনিতে ম্যানুয়ালি যে কোনো আংশিক ভগ্নাংশ করতে পারবা। আর যদি দেখো যে কভার আপ রুলের সাথে ম্যাচ করছে তাহলে কভার আপ রুল দিয়ে করবো। কারণ আমরা লাস্ট একটা টাইপের প্রবলেম, আমরা যে টাইপটা এখন পর্যন্ত টাচ করিনি ওই টাইপের একটা প্রবলেম করবো, করার পরে ইনশাল্লাহ আমাদের আজকে ক্লাস শেষ। কারণ আংশিক ভগ্নাংশ আর আসলে ওইভাবে করা দেওয়ার মতো কিছু নেই, সবগুলো তোমরা নিজেরা পারবা আশা করা যায়। আমাদের লাস্ট টাইপ x কিউব minus 2x plus 3 divided by x square plus x minus 2 dx। সো এটার আংশিক ভগ্নাংশ করতে হবে। সো এটার আংশিক ভগ্নাংশ দেখো উপরে কিন্তু বড় ঘাত আর নিচে কিন্তু ছোট ঘাত, নিচে উপরে ত্রিঘাত আর নিচে হচ্ছে দ্বিঘাত। সো এটার আংশিক ভগ্নাংশের আকৃতি কিন্তু আমি লিখে দিচ্ছিলাম, এটা আকৃতিটা তোমাদের মনে আছে? আকৃতি কেমন হবে? আচ্ছা আগে একটা কাজ করি, এটাকে আগে ফ্যাক্টরাইজ করি নিচে, তারপরে আকৃতিটা লিখছি। x কিউব minus 2x plus 3 x square plus x minus 2, এটাকে লেখা যায় x square plus 2x minus x minus 2। তারপর এটাকে লেখা যাবে x কিউব minus 2x plus 3 উপরে থাকলো, নিচে লেখা যাবে x into x plus 2 minus 1 into x plus 2। সো উপরে থাকতেছে x কিউব minus 2x plus 3 আর নিচে থাকতেছে x plus 2 into x minus 1। তো দেখো নিচে আমার পাওয়ার হচ্ছে কম, উপরের পাওয়ার হচ্ছে বেশি, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? x কিউব minus 2x plus 3 divided by x plus 2 into x minus 1। তো এটাকে কিভাবে প্রকাশ করার কথা শিখাইছিলাম, কারো মনে আছে? এটা হলো 5 নম্বর, আমাদের যে রুলটা দেখাইছি 5 নম্বরে সেটা। উপরে যদি এক ঘাত বেশি থাকে তখন আমরা যেটা করি এটাকে আমরা প্রকাশ করি এইভাবে ax plus b plus c divided by x plus 2 যোগ d divided by x minus 1। এটা হচ্ছে তার প্রকাশ ঘটবে, কারণ তার পাওয়ার হচ্ছে একটা বেশি, তাই আমরা প্রথমে একটা একঘাতি রাশি রাখি, তারপর একটা কনস্ট্যান্ট রাখি, তারপরে আমাদের আগের নিয়মে আমরা প্রবলেমটা সলভ করি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বরের টাইপ অনুযায়ী জাস্ট আমরা জিনিসটাকে প্রকাশ করলাম। এখন এই জিনিসটাকে আমাদের আংশিক ভগ্নাংশ করা লাগবে। সো আংশিক ভগ্নাংশ করার জন্য কি করব? নিচে রাশি দিয়ে উপরে নিচে সবাইকে গুণ করব, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সবাইকে গুণ করব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি x কিউব minus 2x plus 3 আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি ax into x plus 2 into x minus 1 যোগ b into x plus 2 into x minus 1 যোগ c into x minus 1 যোগ d into x plus 2। তাহলে এই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের অবস্থা। স্যার সো এখন দেখো তো, হ্যাঁ বলো। স্যার যদি আমার এখানে x টু দি পাওয়ার 4 বা x টু দি পাওয়ার 5 থাকে তখন? হ্যাঁ, x টু দি পাওয়ার 4 তোমাদের ইউজুয়ালি থাকবে না, যদি থাকে তাহলে তোমাদেরকে যেটা করতে হবে প্রথমে একটা দ্বিঘাতী রাশি, তারপর একটা একঘাত রাশি, তারপর একটা কনস্ট্যান্ট। প্রথমে একটা ax স্কয়ার, তারপর একটা bx, তারপরে একটা c, তারপরে হচ্ছে d ডিভাইডেড বাই সামথিং যোগ e ডিভাইডেড বাই সামথিং। বুঝা গেছে সিস্টেম? এই সিস্টেমে করে ফেলবো। যদি তবে তোমাদের চার ঘাতি উপরে দিবে না ইউজুয়ালি, ত্রিঘাতি খুব রেয়ারলি আসে, তাও প্র্যাকটিস করা দরকার। আচ্ছা এখন আমাদের কি করা যেতে পারে? দেখো x এর জায়গায়, দেখো তো x এর জায়গায় যদি 1 বসাই তাহলে মোটামুটি d এর ভ্যালু বের হয়ে যাবে। তাহলে দেখো at x is equal to 1 আমরা কি পাচ্ছি? x is equal to 1 বসালে d is equal to কত আসে? দেখো তো x is equal to 1 বসালে d এর মান কত বলো? x is equal to 1 বসালে এই রাশিটা 0 হয়ে যাবে, এই রাশি 0 হয়ে যাবে, এই রাশিও 0 হয়ে যাবে, তাহলে আমরা d এর ভ্যালু কিন্তু পেয়ে যাব। x is equal to 1 বসালে দেখো তো d এর ভ্যালু কত আসে? এটা লাস্ট প্রবলেম, একটু দ্রুত বলো, আমরা শেষ করে দিব। That 2/3 হ্যাঁ, d is equal to আসে 2/3, তাহলে d এর ভ্যালু পেয়ে গেলাম। এবার x is equal to -2 বসাও, -2 বসাইলে এই রাশি বাদ, এই রাশিও 0, এই রাশিও 0, তাহলে তুমি c এর ভ্যালু পেয়ে যাবে। c is equal to কত আসে দেখো তো? 1/3
c is equal to 1/3। So এইবার আর কি কোনোভাবে করা যাবে এটাকে? আমি তো c আর d জানছি, তাই তো? c d জানি। এবার আমি একটা কাজ করতে পারি, x is equal to 0 বসাতে পারি। x is equal to 0 বসায় দেখো তো কত আসে। x is equal to যদি 0 বসাও তাহলে কিন্তু তুমি b এর ভ্যালু পেয়ে যাবা। হ্যাঁ, x is equal to তুমি যদি 0 বসাও তাহলে তুমি b এর ভ্যালু পাবা। আর c আর d এর ভ্যালু তো তুমি এখন জানো, তাহলে c আর d এর ভ্যালু সাহায্যে তুমি কিন্তু b এর ভ্যালু পেয়ে যাবা। দেখো তো x is equal to 0 বসালে b এর ভ্যালু কত আছে। আর b এর ভ্যালু যদি জেনে যাও তাহলে তো এরপরে আর অবশিষ্ট থাকবে a এর ভ্যালু বের করার জন্য তুমি x এর জায়গায় যে কোনো কিছু বসাইলেই পারবা, অথবা সহগ সমীকৃত করেও করতে পারতাম। যাই হোক, x is equal to 0 বসালাম, দেখো তো b এর ভ্যালু কত আছে। -1। হ্যাঁ, b এর ভ্যালু হচ্ছে -1। তো a b b c d এর ভ্যালু তো জানো। এবার তুমি x এর যে কোনো একটা মান বসাও, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা মান বসাও, 2 বসাও নাইলে 3 বসাও, যে কোনো একটা বসাও। আর a b c d এর মান তো তুমি বসায় দিবে। তাহলে তুমি দেখো তো a এর ভ্যালু কত আসে। ধরো x is equal to তুমি 2 বসাইলা, 2 বসালে এবার দেখো তো তোমার a এর ভ্যালু কত আসে। a এর ভ্যালু কত আসে একটু দেখো। বসলেই হ্যাঁ বলো। হ্যাঁ কত? 0 বসালে 0 বসালে তো a এর ভ্যালু বের হবে না, তো আমার তো a বের করা লাগবে। আমার বাকি সবগুলো বের করে ফেলছি আমি। 0 বসাইছি তো, 0 বসায় b এর ভ্যালু বের করলাম। এবার x এর ভ্যালু ধরো 2 বসাও, 2 বসায় দেখো a এর ভ্যালু কত আসে। a বের হয়ে গেলে আমাদের প্রবলেম সলভ। তারপরে জাস্ট ইন্টিগ্রেশনটা আমি দেখাই দিচ্ছি, ইন্টিগ্রেশনটা কেমন হবে। x is equal to যে কোনো একটা ভ্যালু বসায় দেখো a এর ভ্যালু কত আসে। এই হচ্ছে বিষয়। ওয়ান a is equal to 1, ভেরি গুড। a is equal to আসবে হচ্ছে 1। তো এখন আমরা আমাদের ইন্টিগ্রেশনে যাই। এবার আমরা আমাদের ইন্টিগ্রেশনে ব্যাক করি, সবগুলো ভ্যালু বসাই। এই হচ্ছে আমাদের রাশি যা ইন্টিগ্রেশন করতে হবে, a b c d এর ভ্যালু জানি। দেখো এবার ইন্টিগ্রেশনটা কতটা ইজি হয়ে যাবে। তো এই পুরো রাশির ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছিল, তো এই পুরাটার ইন্টিগ্রেশন ঝামেলা, এটার ইন্টিগ্রেশন অনেক ইজি হবে। a এর ভ্যালু কত? a এর ভ্যালু 1। তাহলে আমরা প্রথম রাশির ইন্টিগ্রেশন পাচ্ছি 1 × x, মানে হচ্ছে শুধু x। তাহলে x এর ইন্টিগ্রেশন যোগ b এর ভ্যালু কত? b এর ভ্যালু -1, তাহলে পরের রাশি হচ্ছে -1 এর ইন্টিগ্রেশন। c এর ভ্যালু কত? c এর ভ্যালু 1/3, তাহলে 1/3 কে বাইরে রাখি, 1/x + 2 এর ইন্টিগ্রেশন। কতটা ইজি হয়ে যেতেছে, তাই না? এবার হচ্ছে d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে কি 2/3, 2/3 কে বাইরে রাখি, তাহলে 1/x - 1 এর ইন্টিগ্রেশন। সো প্রথমটা x এর ইন্টিগ্রেশন হচ্ছে x² / 2 + c। আচ্ছা প্লাস c তে এখন দরকার নেই। পরেরটা হচ্ছে -1 এর ইন্টিগ্রেশন হচ্ছে -x, -x আর 1/3 ইনটু পরেরটা ইন্টিগ্রেশন ln x + 2, এরপরটা ইন্টিগ্রেশন হচ্ছে 2/3 ইনটু ln x - 1, পুরোটার সাথে প্লাস c। সেটা হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে? তো এই ছিল আমাদের আংশিক ভগ্নাংশের মাধ্যমে ইন্টিগ্রেশনের টেকনিক। তো যেগুলো আমরা আংশিক ভগ্নাংশ করছি এগুলোর অনেকগুলোই আবার আংশিক ভগ্নাংশ ছাড়া অন্যভাবে করা যায়, বাট এটা একটা টেকনিক শিখে রাখলাম। তোমাকে আমি জাস্ট ওয়ে গুলা বলতেছি যে তোমার কতগুলো ওয়ে পসিবল, যে তুমি একটা প্রবলেম কিনে কিভাবে কিভাবে চিন্তা করার সুযোগ আছে তোমার। তো কখনো কখনো তুমি একভাবে চিন্তা করে খুব সহজে মিলাই ফেলবা, কখনো অন্যভাবে। তোমাকে জাস্ট আমি রাস্তাগুলো দেখাই দিলাম, প্র্যাকটিস করে কোন রাস্তা তোমার জন্য সহজে প্রবলেম সলভ করতে সাহায্য করে সেটা তোমার নিজ দায়িত্বে করে দিতে হবে, ঠিক আছে? আর সবাই এখন থেকে প্রবলেম গুলো বেশি বেশি সলভ করা শুরু করে। এই পর্যন্ত যা যা করাইছি প্রত্যেকটা প্রবলেম আবার একটু দেখো, কারণ আমাদের নেক্সট উইকে কিন্তু এক্সাম থাকবে। ওকে।
আর আমরা রবিবার ইনশাল্লাহ এই 10.A থেকে 10.D পর্যন্ত যেই কয়টা চ্যাপ্টার করাইলাম, এই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যদি কোনো প্রবলেম, যদি এক্সট্রা কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা রবিবার একটা ক্লাস নেব। আমরা এক্সট্রা আরো কঠিন কোনো প্রবলেম বা যেগুলো আমাদের নির্দিষ্ট কোনো রুলের মধ্যে এনে সলভ করা যাচ্ছে না, এই জাতীয় প্রবলেমগুলো নিয়ে আমরা রবিবারে আলোচনা করবো। আর নেক্সট বৃহস্পতিবার হচ্ছে আমাদের এক্সাম। তো আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। তো ভালো থাকো সবাই।